আসসালামু আলাইকুম। ক্লাসটি কানেক্ট হলো কিনা আমরা প্রথমে একটু চেক করে নিব সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আসসালামু আলাইকুম। ক্লাসটি কানেক্ট হলো কিনা আমরা আচ্ছা, সাউন্ড ক্লিয়ার কিনা আমরা একটু চেক করে নেই। আর তার থেকে ভালো হয় যে আমরা কে কোথা থেকে যুক্ত আছি আজকের ক্লাসে এটা একটু কমেন্টে জানাই, তার মানে আমরা শুনতেছি। আর মুক্তিযুদ্ধের টপিক যেহেতু এটা অনেক গুরুত্বপূর্ণ, আজকের টপিকটা আপনার শুধুমাত্র বিসিএস প্রিলিমিনারি না, এটা আজকে আমাদের বিসিএস প্রিলিমিনারি, তারপরে হচ্ছে বিসিএস লিখিত, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, তারপরে আরও যদি বলি আপনার যে কোনো চাকরি পরীক্ষা, যে কোনো ভাইবার জন্য হচ্ছে আপনার মুক্তিযুদ্ধ সবথেকে গুরুত্বপূর্ণ টপিক, তাই না? এবং আমরা দেখব যে আমাদের যতগুলো প্রতিযোগিতামূলক প্রশ্ন হয় সেখানে সবথেকে বেশি প্রশ্ন হয় যে অধ্যায়টা থেকে, সেটি হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধ। যদিও 43তম বিসিএসে এখান থেকে প্রশ্ন একটু কম ছিল, 6-7টা ছিল, বাট অন্যান্য বিসিএসে এখান থেকে প্রচুর প্রশ্ন হয়ে থাকে। সুতরাং আমাদের জাতীয় জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ একটি ঘটনাবলী হচ্ছে আপনার এই মহান মুক্তিযুদ্ধ। যা হোক, তার আগে আমরা একটু কাজ করব। যেহেতু আপনারা ক্লাসটা যুক্ত হচ্ছেন আর ক্লাসটা যেহেতু ফ্রি হচ্ছে, তার থেকে আপনাদের বিনিময়ে একটা জিনিস বলবো, আপনারা ক্লাসটি একটু শেয়ার দিবেন। শেয়ার দিয়ে আপনার জানানোর সুযোগ দিবেন সবাইকে, আর ক্লাসটা একটু লাইক কমেন্ট করবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আপনারা কি গত দিনের ক্লাসগুলো যারা করছেন, গত দিনে যারা ছিলেন, আচ্ছা শেয়ার দিয়ে রাখি, আমাদের শেয়ার দেওয়া হয়েছে সব জায়গায়। আচ্ছা, এই পাশে শেয়ার চলুক, আমরা একটু গত দিনের লেকচার থেকে কিছু কিছু প্রশ্ন আপনাদের করি, দেখি আপনাদের কনসেপ্ট কতটুকু ক্লিয়ার হলো। আমরা জানেন যে আমরা গত 3টা ক্লাস নিছি আপনার এই বই বের হওয়ার পরে, অর্থাৎ গত 24 তারিখ থেকে আজ পর্যন্ত সম্ভবত আজকে 4র্থ ক্লাস, 4টা ক্লাস হচ্ছে। এই 4টা ক্লাস থেকে আপনারা যারা ছিলেন, আপনারা একটু, আমি কিছু কিছু কোশ্চেন করব, আপনারা দেখি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হলো কি না। ঠিক আছে? এগুলো আপনারা একটু কমেন্ট করবেন। আর কমেন্ট করলে আরেকটা ভালো দিক হচ্ছে এটা অনেকের কাছে পৌঁছায়, এবং আমাদের ক্লাসের রেসপন্স যত ভালো হবে আমরা ক্লাস সম্পর্কে তত বেশি উদ্বুদ্ধ হব। ঠিক আছে? চারটা কথা বলে রাখা দরকার যে আপনারা যারা এবছর বিসিএস প্রিলিমিনারি দিচ্ছেন অথবা লিখিত পরীক্ষা দিচ্ছেন, অর্থাৎ 43তম লিখিত পরীক্ষা দিবেন, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ হচ্ছে মহান মুক্তিযুদ্ধের ধারাবাহিক ঘটনাবলী। এই টপিকটা আমি বলতে পারি ধারাবাহিকভাবে উপস্থাপনা খুব ইম্পর্টেন্ট। আর একটা বিষয় হচ্ছে, মুক্তিযুদ্ধ খুবই সেন্সিটিভ একটা জায়গা। এইখান থেকে যদি কোনো কিন্তু থাকে তাহলে কিন্তু আপনার সেই যে কোনো ভালো চাকরি পরীক্ষা, আপনি যত ভালো পরীক্ষা দেন না কেন, এইখানটায় কোনো কিন্তু থাকলে কিন্তু আপনাকে ভাই টিকাবে না, এটা আপনারা জানেন। আর যারা মহান মুক্তিযুদ্ধের ধারাবাহিক ইতিহাস পড়তে চান তাদের জন্য আমি বলতে পারি যে এই মুহূর্তে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়ালে এই অধ্যায়টা যত ভালো করে আলোচনা, বাংলাদেশের কোনো চাকরি পরীক্ষার বইয়ে এত ভালো করে আলোচনা করা নেই। এবং আপনাকে একেবারে দেখেন, আপনারা আমাদের আজকের পড়াটা হচ্ছে বইয়ের 70 পৃষ্ঠা থেকে 70, 71, 72, 73, 74, 75, 76, 77 থেকে শুরু করে প্রায় সব থেকে বড় অধ্যায় তো এটা আপনার মিনিমাম 70 পৃষ্ঠা থেকে শুরু। ওকে, 70 পৃষ্ঠা থেকে শুরু আমাদের মহান মুক্তিযুদ্ধের ধারাবাহিক ঘটনাবলী। যারা লিখিত পরীক্ষা দিবেন বিশেষ করে, তারা এই বইটা একদম হুবহু যেরকম আছে সেভাবে পড়ে ফেলবেন, তাহলে খুবই ভালো হবে। আপনারা দেখেন, আপনি যেখানে মুক্তিযুদ্ধ পড়ছেন না কেন আর এখানের মুক্তিযুদ্ধের মধ্যে অনেক পার্থক্য। ঠিক আছে? আমি চেষ্টা করতেছি আমার পরবর্তী যে বইগুলো আসবে তাতে আরও ভালোভাবে আলোচনা করার জন্য, যাতে করে এইটা বোঝার জন্য আপনাকে কোনো টিচার প্রয়োজন না হয়। ঠিক আছে? আর যেহেতু এই মুহূর্তে ক্লাসে সবাই এখনও যুক্ত হননি, আমি একটু আপনাদের কয়েকটা কুইজ জিজ্ঞেস করব, সেই কুইজের মাধ্যমে আমরা একটু পরে ক্লাসে প্রবেশ করব। ঠিক আছে? তার আগে আবারও বলি, আপনারা একটু ক্লাসটি শেয়ার দিয়ে রাখুন, তাহলে আমাদের সবার জন্য ভালো হবে। আমরা একটু ক্লাসেরটা শেয়ার দিয়ে রাখি তাহলে। ওকে,
আচ্ছা, প্রশ্ন আগের দিন থেকে একটু প্রশ্ন করি। প্রশ্ন নম্বর 1, আপনারা বলবেন যে সার্কের বিকল্প সংস্থা হিসেবে কোনটিকে ভাবা হয়? আমি আগের দিনে লেকচার থেকে বলতেছি, সার্কের বিকল্প সংস্থা হিসেবে কোনটিকে ভাবা হয়? একটু সবাই কমেন্টে জানান, সার্কেল বিকল্প সংস্থা কোনটি? আচ্ছা, সার্কের বিকল্প সংস্থা কোনটি? সার্কের বিকল্প সংস্থা কোনটি? আচ্ছা, অনেকে আনসার করছে বিমস্টেক। বিমস্টেক। আচ্ছা, জহিরুল ইসলাম বলছে বিমস্টেক, মাহমুদ এবি বিমস্টেক, সাথী রহমান বিমস্টেক। আচ্ছা, বিমস্টেক, তার মানে হচ্ছে বিমস্টেক বেশি আনসার আসছে। হ্যাঁ, আমাদের কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার, অর্থাৎ সার্কের বিকল্প সংস্থা হিসেবে ভাবা হচ্ছে এই বিমস্টেককে। ঠিক আছে। আচ্ছা, প্রশ্ন হলো বিমস্টেকের প্রতিষ্ঠাকালীন সদস্য কয়টি এবং কি কি? একটু লিখি আমরা। সিফাত জাহান বলছে সার্কের বিকল্প সংস্থা আসিয়ান। না না না, সার্কের বিকল্প কিন্তু আসিয়ান না, বুঝতে হবে। সার্কের বিকল্প হিসেবে ভাবা হচ্ছে আপনার বিমস্টেককে, নট আসিয়ান। আসিয়ান কিন্তু ভুল। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন সার্কের, ভুল বললাম, বিমস্টেকের প্রতিষ্ঠাকালীন মেম্বার কয়টি এবং কি কি? একটু দ্রুত আমরা অ্যান্সার দিই। আচ্ছা, অনেকেই বলতেছে 4টি। স্বর্ণা জুনিয়র 4টি, মুরাদ আলী 4টি, নুসরাত জাহান 4টি। আচ্ছা, জবল, তারপর হচ্ছে শাহরিয়ার ইসলাম শাওন 4টি। তাহলে 4টি ঠিক আছে। এখন এই 4টি কি কি বুঝতে, আমি একটু আপনাদের অপশন দেই, কোনটি নয় এটি আপনি অ্যান্সার দিতে পারেন। সে 4টি হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, ঠিক আছে, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মায়ানমার। এর মধ্যে প্রতিষ্ঠাকালীন সদস্য নয় কোনটি? আচ্ছা, প্রতিষ্ঠাকালীন সদস্য নয় কোনটি, এটা একটু অ্যান্সার দিবেন। প্রতিষ্ঠাকালীন সদস্য নয় কোনটি? এখনও অ্যান্সার পাচ্ছি না কিন্তু। প্রতিষ্ঠাকালীন, আচ্ছা, অনেকে অ্যান্সার দিছে হ্যাঁ মায়ানমারের অপশন বেশি আসছে। মায়ানমার, ইয়েস, মায়ানমার কিন্তু প্রতিষ্ঠাকালীন মেম্বার না, অর্থাৎ বিমস্টেকের পঞ্চম মেম্বার হলো এই মিয়ানমার, অর্থাৎ এটা কিন্তু প্রতিষ্ঠাকালীন মেম্বার না, ঠিক না? আচ্ছা, প্রশ্ন হলো বিমস্টেক প্রতিষ্ঠিত হয় কোন শহরে? প্রশ্ন আমি যদি আনসার করি তাহলে বলবো নয়াদিল্লি ভারত, কলম্বো শ্রীলঙ্কা, ঢাকা বাংলাদেশ, আরেকটা হলো লাস্টে বলবো ব্যাংকক থাইল্যান্ড। অর্থাৎ বিমস্টেক প্রতিষ্ঠিত হয় কোন শহরে? শুধু দেশের নাম বললে, শহরের নাম বললেই হবে। একটু বলি আমরা। দ্রুত অ্যান্সার দিই আমরা। বিমস্টেক এর বিমস্টেক প্রতিষ্ঠা হয় কোন শহরে? একটু দ্রুত অ্যান্সার দিই আমরা। বিমস্টেক কোন শহরে প্রতিষ্ঠিত হয়? আচ্ছা, অনেকেই বলতেছে ব্যাংকক থাইল্যান্ড। অহর্নিশ চৌধুরী বলছে নেপাল, না কিন্তু। আচ্ছা, একজন বলছে ঢাকা, না না না, ঢাকা না কিন্তু, ব্যাংকক থাইল্যান্ডে। আসলেই ব্যাংকক থাইল্যান্ডে হচ্ছে বিমস্টেক প্রতিষ্ঠিত হয়, তার মানে ঢাকা কিন্তু না। ঠিক আছে। বাট বিমস্টেকের বর্তমান হেড অফিস ঢাকার গুলশানে, এটা সত্য। ঠিক আছে। আচ্ছা, আগের দিনের লেকচার থেকে, মানে এটার আগের লেকচারটা আর কি, যেটা আপনাদের ইয়া থেকে ছিল। প্রশ্ন হলো ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানীর নাম কি? দ্রুত অ্যান্সার দিবেন, খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। প্রশ্নটা কিন্তু প্যাচ আছে, আমি আগে থেকে বলি। বিমস্টেকের বর্তমান, আবার ভুল বললাম, ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানীর নাম কি? ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি? দ্রুত অ্যান্সার দিবেন আপনারা। আচ্ছা, ফরিদুল ইসলাম বলছে জাকার্তা। আচ্ছা, আবারও বলি, তারপরে মুনতাহিনা মিমু জাকার্তা, শারমিন আক্তার জাকার্তা, আবেগ চাকমা ব্যাংকক। কি বলে?
জাকার্তা, জাকার্তা অ্যান্সার বেশি আসতেছে। আচ্ছা, অনেক গ্রুপে দেখলাম যে ইন্দোনেশিয়ার রাজধানী নুসান্তারা, আপনারা তো কেউ বলতেছেন না, কারণটা কি? আচ্ছা, জাকার্তা বেশি আসছে, তবে অনেকে নুসান্তারাও বলছে। আই এম শিওর যে তারা ক্লাসগুলো করেননি, এই জন্য আপনার ভুলটা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, অনেকেই বলতেছে এটা হলো কি জাকার্তা বলতেছে, তবে অনেকে নুসান্তারা বলতেছে, অনেকে কালিমান্তান বলতেছে, প্রস্তাবিত নুসান্তারা। আচ্ছা যাক, অনেক ভালো অ্যান্সার আসতেছে। আই এম শিওর আজকে আমরা অনেক রেসপন্স পাবো। আমরা মিনিমাম আজকে 3000 কমেন্ট করব, 3000, ঠিক আছে? লাস্ট পর্যন্ত আমাদের 3000 কমেন্ট আসবে। আপনার যা ইচ্ছা লিখবেন, আপনারা আপনাদের অনুভূতির কথাও লিখবেন। আমরা আজকে অনেক কমেন্ট চাই, মিনিমাম 3000 কমেন্ট চাই, অর্থাৎ যেখানেই আমরা ক্লাস করাবো। এখনও কিন্তু আমরা টপিকে যাইনি, আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আমাদের টপিক হলো মহান মুক্তিযুদ্ধের ধারাবাহিক ঘটনাবলী। এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। আচ্ছা, একটু বলি আপনাদের, একটু কনসেপ্টটা যারা ক্লাস পাননি আগে তাদেরকে একটু বলে রাখা দরকার যে ইন্দোনেশিয়ার রাজধানী কিন্তু এখনও জাকার্তা, বুঝছেন কি না? ইন্দোনেশিয়ার রাজধানী কিন্তু এখনও কোথায় বলুন তো? জাভা দ্বীপের জাকার্তায়, তাই না? আচ্ছা, জাভা দ্বীপের জাকার্তা কিন্তু এখনও ইন্দোনেশিয়ার রাজধানী, এটা কিন্তু সরে যায়নি, ঠিক আছে? সরে যায়নি, বাট সরে যাবে। আমি আগেও আপনার বলছি যে একটা রাজধানী সরে যাওয়া, আজকে যদি বাংলাদেশের রাজধানী চেঞ্জ করা হয়, ঢাকা থেকে ধরেন পদ্মাচরে নিয়ে যাবে, হ্যাঁ, আজকে বললো কালকে কি এটা হয়ে যাবে? ঘোষণা দিলেই হয়ে যাবে। শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়েছে যে আপনার কালিমান্তান দ্বীপের আচ্ছা, তার রাজধানী কিন্তু জাভা দ্বীপের জাকার্তা এখনও, তবে ইন্দোনেশিয়ার রাজধানী সরে যাবে। অর্থাৎ পরবর্তীতে প্রস্তাবিত কোথায়? অর্থাৎ ইন্দোনেশিয়ার প্রস্তাবিত রাজধানী হচ্ছে আপনার, এটা হচ্ছে কালিমান্তান দ্বীপের, ঠিক আছে? কালিমান্তান দ্বীপের তারায় কিন্তু আপনার রাজধানী যাবে, কিন্তু সেটা কিন্তু এখনো যায়নি। অর্থাৎ 2023 সাল থেকে এই প্রক্রিয়া শুরু হলে এই কালিমান্তান দ্বীপে পুরোপুরি রাজধানী সরে যাবে তখন মিনিমাম 2045 সাল লেগে যাবে। ওকে, অর্থাৎ সরকার এই 2045 সালকে টার্গেট করে হচ্ছে রাজধানী সরিয়ে নেবে বিধায় বর্তমানে কার্যক্রম শুরু করছে। অর্থাৎ কালিমান্তান দ্বীপটা কিন্তু যেখানে পূর্ব কালিমান্তান, যেখানে নুসান্তারা জায়গাটা, এটা কিন্তু একটা ঘন জঙ্গল। আপনারা জানেন যে এটা হলো পৃথিবীর একটা অন্যতম, অর্থাৎ যেটাকে বলি আমরা বর্ণীয় দ্বীপ, পুরোটাকে বলা হয় একসাথে বর্ণীয় দ্বীপ। এই বর্ণীয় দ্বীপের ইন্দোনেশিয়ার অংশের নাম হচ্ছে কালিমান্তান। ওকে, এই কালিমান্তানে আবার 4টা বা 5টা প্রদেশ ইন্দোনেশিয়ার, সেখানের পূর্ব কালিমান্তানের নুসান্তারায় রাজধানী সরে যাচ্ছে। এই পুরো দ্বীপটাই হলো একটা ঘন জঙ্গল, পৃথিবীর অন্যতম একটি রেইন ফরেস্ট, যাকে বলা হয় বর্ণীয় রেইন ফরেস্ট। ওকে, এখন এই নুসান্তারা হচ্ছে একেবারে জনমানবহীন একটি বন জঙ্গল। এখানে কিন্তু রাজধানী যেতে হলে তার অনেক প্রক্রিয়াধীন, এখনও রাজধানী রও হয়নি, বুঝছেন তো? অর্থাৎ প্রক্রিয়া এখনও শুরু হয়নি। মিনিমাম 2045 সালে এই রাজধানী পরিবর্তন হবে। তাহলে প্রশ্ন আসবে কিভাবে? প্রশ্ন আসতে পারে হবে আর বর্তমান কোথায়। এই যে বর্তমানটা যখন আসবে তখন কিন্তু আপনি ভুলে বলে এই নুসান্তারা দাগ দিয়ে আসতে পারেন। এই জন্য আপনাকে বুঝতে হবে প্রশ্নের ধরনটা কী, ঠিক আছে? আচ্ছা, এই জন্য হচ্ছে বর্তমান যে প্রেক্ষাপটগুলা, বর্তমান যে সাম্প্রতিকগুলা, এগুলোকে আপনারা নজর রাখবেন। সেটা আপনাদের যে কোনো লিখিত পরীক্ষা আসতে পারে, ফোকাস রাইটিংয়ে আসতে পারে। যেমন হচ্ছে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে বৈশ্বিক রাজনীতিতে, সেটা হচ্ছে আপনার রাশিয়ার সাথে ইউক্রেনের যে ইস্যু, অর্থাৎ রাশিয়ার সাথে ন্যাটোর যে সংঘাত এই মুহূর্তে, এটা অনেক গুরুত্বপূর্ণ। আমি চাইলে সামনের দিনে এই বিষয়ে একটা ক্লাস নিব, ঠিক আছে? সো আমরা কীভাবে যুক্ত আছি, কারা যুক্ত আছি একটু দেখি। আপনারা আচ্ছা, এখন একটু আমরা অনেকেই যুক্ত হয়ে গেছি অলরেডি, প্রায় 400-র কাছাকাছি আছি আমরা। এই মুহূর্তে আমরা শুরু করতে পারি আজকের লেকচার। আচ্ছা, আজকের লেকচার বাংলাদেশের মুক্তিযুদ্ধের ধারাবাহিক ঘটনাবলী থেকে আমরা কি কি পড়তে পারি। দেখেন আপনারা, আজকে আমি কিন্তু বাংলাদেশের মানচিত্র আঁকছি, আপনারা চাইলে এভাবে করে মুখস্থ করতে পারেন। এতে সবথেকে যে সুবিধাটা হবে সেটা হলো আপনার মুক্তিযুদ্ধটাকে যেন আপনি
গল্পের মতো করে মনে রাখতে পারেন, অথবা মুক্তিযুদ্ধকে যেন আপনি চোখে দেখতে পারেন। হয়তো আমরা কেউ দেখি নাই, বাট মুক্তিযুদ্ধের একটা গল্প যেন আমাদের সবার মনের মধ্যে আঁকা থাকে। এখন আজকে আমি কিছু থিওরিটিক্যাল বিষয় আপনাদের প্রথমে আলোচনা করব, তারপরে আমরা ঘটনায় যাব। আচ্ছা দেখেন, আমি কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ বলছি, আমি কিন্তু বলি নাই যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বলছি কিনা। দেখেন, মুক্তিযুদ্ধকে যারা স্বাধীনতা যুদ্ধ বলে, এটাও এক ধরনের ছোটোখাটো অপরাধ বলতে পারি। এর একটা কারণটা দেখেন যে আমরা শুধুমাত্র স্বাধীনতার জন্য কিন্তু যুদ্ধ করি নাই, আমরা যুদ্ধ করছিলাম মূলত মুক্তির জন্য। ঠিক আছে, এখন প্রশ্ন হলো, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে আপনি কি যুদ্ধ বলবেন? এটা কি মুক্তিযুদ্ধ বলবেন, নাকি এটাকে আপনি স্বাধীনতা যুদ্ধ বলবেন? আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি বলে থাকেন? আচ্ছা, আমাদের যে যুদ্ধটা, এটা কি যুদ্ধ হয়েছিল? এটা কি মুক্তিযুদ্ধ নাকি নিছক স্বাধীনতা যুদ্ধ? কি ছিল আমাদের? ঠিক আছে, একটু বলি আমরা, আমাদের এই যুদ্ধটা কি ছিল? এটা কিন্তু শুধুমাত্র স্বাধীনতার জন্য ছিল না। আচ্ছা, যারা একটু এই মুহূর্তে আসেন, আপনারা একটু অবশ্যই শেয়ার দিয়ে রাখেন এবং লাইক দিবেন। অবশ্যই লাইক দিলে ভালো লাগে আসলে দেখতে যে। আচ্ছা, কমেন্ট পাচ্ছি কি? আমাদের যুদ্ধটা ছিল কি যুদ্ধ? এটা ছিল মুক্তিযুদ্ধ। আচ্ছা, এখন মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা যুদ্ধের মধ্যে পার্থক্যটা কি একটু দেখি প্রথমে। আচ্ছা, আমি কিন্তু এখন টপিকে যাইনি, ঠিক আছে? এর আগে আমাদের যে বিষয়ে আলোচনা করা দরকার একেবারে, এটা একটু দেখবো আমরা। একটা হলো মুক্তিযুদ্ধ। কি যুদ্ধ? মুক্তিযুদ্ধ ভার্সেস স্বাধীনতা যুদ্ধ। পৃথিবীতে মুক্তিযুদ্ধ খুবই কম হয়েছে, বেশিরভাগ হয়েছে স্বাধীনতা যুদ্ধ। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটটা কিন্তু আলোচনা করতে গেলে অনেক বড়। দেখেন, মুক্তিযুদ্ধ কোনটা? মুক্তিযুদ্ধ হলো আমরা যে পাকিস্তান থেকে আমরা যে পাকিস্তানের সাথে একত্রিত হলাম, অর্থাৎ যখন দীর্ঘ 190 বছর ধরে আমাদের এই অঞ্চল শাসন করছে কারা? করছে অবশ্যই ব্রিটিশরা, তাই না? এখন ব্রিটিশদের কাছ থেকে আমরা একটা দেশ পেলাম প্রথমে। ব্রিটিশদের থাকা অবস্থায় আমরা কী ছিলাম? আমরা ছিলাম হচ্ছে আপনার ব্রিটিশ ইন্ডিয়ার একটি অংশ, অর্থাৎ বাংলাদেশ, তাই না? এরপরে হচ্ছে 1947 সালে 14 আগস্ট এবং 15 আগস্ট ধর্মের ভিত্তিতে দুটো দেশ ভাগ হলো, তাই না? সেই ভাগটা ছিল কি? সেই ভাগের পরে আমরা কিন্তু নিছক আমাদের এই যে বাংলাদেশটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বাংলাদেশ থেকে আমাদের যে অপর অংশ অর্থাৎ পাকিস্তান, এই পাকিস্তানের দূরত্ব হচ্ছে মাত্র 1200 মাইল, তাই না? বিশাল এক দূরত্ব। পৃথিবীতে এরকম অদ্ভুত দেশ আর কিন্তু সৃষ্টি হয়নি, অর্থাৎ তার মাঝখানে 1200 মাইল হচ্ছে ভারত, এর অপর প্রান্তে হচ্ছে একটা পাকিস্তান রাষ্ট্র পেলাম, এবং এই দুইটা মিলে একটা রাষ্ট্র, সেটা হচ্ছে আপনার পাকিস্তান, তাই না? এখন আমাদের সাথে পাকিস্তানে শুধুমাত্র ধর্মের মিল ছাড়া আর কোনো মিল ছিল না, এবং আমরা এটা খুব অল্প দিনে বুঝতে পারলাম যে স্বাধীনতার পরপরই, অর্থাৎ ভারত পাকিস্তান স্বাধীন হওয়ার পরেই বুঝতে পারলাম যে আমাদের সাথে ধর্মের মিল ছাড়া আর কোনো মিল নেই পাকিস্তানের। এবং সর্বপ্রথম হচ্ছে আমরা যে জিনিসটা বুঝলাম, সবচেয়ে বড় আঘাতটা আসলো সেটি হচ্ছে আপনার ভাষার ক্ষেত্রে। এখন আজকের লেকচারে আমি শুধুমাত্র মুক্তিযুদ্ধে আলোচনা করব, বাট প্রেক্ষাপটে যে আপনার ভাষা আন্দোলন আছে, 54 নির্বাচন আছে, এই বিষয়গুলো আমি ওভাবে আলোচনা করব না, কারণ এটা আপনার অন্য লেকচারের বিষয়। শুধুমাত্র আমরা মুক্তিযুদ্ধে আসবো, তার জন্য আমরা যদি আলোচনা করা দরকার সেটুকু আলোচনা করব। ওকে, এখন আমরা আলাদা হওয়ার পর দেখলাম যে আমাদের সাথে শুধুমাত্র ধর্মের মিল ছাড়া আর কোনো মিল নেই পাকিস্তানের সাথে, এবং আমরা প্রথম যে আঘাতটা আসলো আমাদের জন্য সেটি হচ্ছে ভাষার ক্ষেত্রে আঘাত। সেই ভাষাটা কীভাবে? দেখেন যে সমগ্র পাকিস্তানের যে জনসংখ্যা ছিল, সেই জনসংখ্যার প্রায় 56% মানুষের মাতৃভাষা ছিল বাংলা, এবং শুধুমাত্র 6 বা 7% লোকের মুখের বা মাতৃভাষা ছিল হচ্ছে আপনার কি? উর্দু। বাট সেই উর্দু যারা ছিল, এদের আবার এই 6 বা 7%-এর প্রায় অর্ধেকই শুধুমাত্র ভারত থেকে আগত উদ্বাস্তু। আপনারা বুঝতে পারছেন, তারা কেউ বিহারি, কেউ গুজরাটি, কেউ কাশ্মীরি, এই ধরনের হচ্ছে আপনার একটা মিশ্র জাতিগোষ্ঠীর ভাষা ছিল হচ্ছে আপনার কি? উর্দু। এবং বাংলার পরে কিন্তু পাকিস্তানের যে দ্বিতীয় প্রধান ভাষা ছিল তার নাম ছিল কি? সেটি হচ্ছে আপনার বেলুচিজ। বেলুচ ভাষাও প্রায় 35% লোক কথা বলতো, অথচ এর কোনোটা এই অঞ্চলের রাষ্ট্রভাষা না হয়ে আমাদের উপর চাপিয়ে দিলেন যেই ভাষাটি, সেটি হচ্ছে আপনার কি? উর্দু।
এখন আপনারা বুঝতে পারছেন যে উর্দু ভাষা এটা কিন্তু পাকিস্তানের কোনো ভাষা না। উর্দু ভাষা কিন্তু আপনার একটা মিশ্র ভাষা। উর্দু ভাষাটা কিভাবে আসলো? উর্দু ভাষা কিন্তু আসলেই এই ভারতীয় অঞ্চলের কোনো একক বা মৌলিক কোনো ভাষা না। যেমন বাংলা অথবা হিন্দি যেভাবে এই অঞ্চলের মৌলিক ভাষা, এভাবে করে কিন্তু কোনো মৌলিক ভাষা না। এই উর্দুটা কিভাবে আসছিল আপনারা জানেন যে ব্রিটিশ আমলেরও আগে প্রায় যে কয়েক হাজার বছর ধরে যে আপনার এই অঞ্চলে অর্থাৎ এই ভারতীয় অঞ্চলে ছিল মুসলিম শাসন, তাই না? এখন যখন হচ্ছে 1757 সালে পলাশী যুদ্ধের পরে যখন হচ্ছে এই অঞ্চলে ইয়াদের একটা পরাজয় হলো, মুসলমানদের পরাজয় হলো এবং ইংরেজরা যখন শাসন করতে আসলো, এবং আপনারা জানেন যে এই মুঘল আমল থাকা অবস্থায় এই অঞ্চলে অর্থাৎ ভারতীয় অঞ্চলে যে রাষ্ট্রভাষা ছিল কি ছিল হচ্ছে আপনার ফার্সি, তাই না? এখন ফার্সির পরে আসলে হচ্ছে ইংরেজি। সাদি কি দেখতে ঠিক আছে, তো ফার্সির পরে কি আসলো? ইংরেজি। এখন ইংরেজি সরি ভুল বললাম, যে ফার্সি ভাষা আসলো। এখন উর্দু ভাষা কীভাবে আসলো? সেটা হচ্ছে উর্দুটা একটা কৃত্রিম ভাষা হিসেবে ইংরেজরা আমাদের উপর চাপিয়ে দিলেন। সেটা কীভাবে দেখেন, যে যেহেতু এই অঞ্চলের একটা অন্যতম ভাষা ছিল হচ্ছে হিন্দি, এই হিন্দি আর সাবেক যে ভাষা ছিল ফার্সি, এই দুইটা ভাষাকে হচ্ছে আপনার মিশ্রণ করে একটি কৃত্রিম ভাষা তৈরি করলো এবং সেই ভাষার নাম ছিল হচ্ছে আপনার উর্দু। তার মানে উর্দু কিন্তু এই অঞ্চলের কারো একেবারে পিওর যে মাতৃভাষা এরকম কোনো ভাষা ছিল না, এবং সেরকম একটি ভাষাকে হচ্ছে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করলো। এবং স্বয়ং যে এই পাকিস্তান রাষ্ট্রের যে জনক অর্থাৎ মোহাম্মদ আলী জিন্নাহ হচ্ছে এটা চাপিয়ে দেওয়ার জন্য যে প্রথম যে কথাটা বললো সেটি হচ্ছে উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। আপনারা জানেন, সেই প্রেক্ষাপট আপনারা অনেকেই জানেন। এবং তিনি মাত্র একবার না, তিনি 1948 সালের 21শে মার্চ এবং 24শে মার্চ দুবার বললো, অর্থাৎ বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে এবং হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির একটি সমাবর্তনে দুবার করে বললেন এই কথা। এবং তারই সুর ধরে তারই যে আপনার প্রেতাত্মাগুলো অর্থাৎ আমাদেরই এই অঞ্চলের অনেকে, যেমন হচ্ছে আপনার খাজা নাজিমুদ্দিন, তারপরে হচ্ছে আপনার নুরুল আমিন, এই ধরনের অনেকে হচ্ছে আপনার তার সুরে কথা বললো যে উর্দু পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে। কারণ হচ্ছে এই অঞ্চলের অভিজাত শ্রেণী, অভিজাত মুসলিমদের একটা বড় অংশ উর্দু ভাষায় কথা বলতো, এটাও সত্য, তাই না? বাট এরপর থেকে হচ্ছে আমাদের প্রথম আঘাতটা আসলো, এবং সেই আঘাতের পরে আমাদের যেই ব্যক্তি প্রথম বুঝে গেলেন যে আমাদের একটা স্বতন্ত্র একটা পরিচয় আছে এবং পাকিস্তানের সাথে এসে আমাদের সেই পরিচয়টা হারাতে হবে, ঠিক আছে? এবং সেটা হচ্ছে আমাদের বাঙালি জাতীয়তাবাদ। সেটা হচ্ছে কি? আমাদের বাঙালি জাতীয়তাবাদ। এখন বাঙালি জাতীয়তাবাদটা কি? আপনারা জাতীয়তাবাদের ধারণাটা বুঝেন কি না? জাতীয়তাবাদ হচ্ছে আপনার এমন এক ধারণা, এটা একটা বিমূর্ত ধারণা, তাই না? এটা কিন্তু দেখা যায় না। বাট আমরা কিন্তু বাঙালিদের একটা স্বতন্ত্র জাতিসত্তা আছে। এই জাতিসত্তার জন্য আমরা হলাম এই বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী। অর্থাৎ আমাদের এই বাঙালি জাতীয়তাবাদ হচ্ছে হাজার বছর ধরে গড়ে ওঠা একটি স্বতন্ত্র পরিচয়, যেই পরিচয়ে আমরা নিজেদেরকে পরিচয় দিতে সবথেকে বেশি গর্ববোধ করি। এবং যখন বুঝলাম যে আমরা পাকিস্তানের সাথে মিশে যাচ্ছি, তখন হচ্ছে আমাদের এই যে স্বতন্ত্র বোধটা, এটি হচ্ছে আমরা আস্তে আস্তে করে হারাতে বসতেছি। কারণ এক নম্বরে ভাষা চেঞ্জ হয়ে যাবে, কালচার চেঞ্জ হয়ে যাবে, তাই না? আমাদের যে ঐতিহ্য, সে ঐতিহ্য হারাতে বসছি আমরা। এই ঐতিহ্য রক্ষার জন্য যে কারণে হচ্ছে আমাদের যে এই যে মুক্তিযুদ্ধটা, আমাদের যে স্বাধীনতা যুদ্ধটা, এটাকে আমরা স্বাধীনতা যুদ্ধ না বলে আমরা এটাকে মুক্তিযুদ্ধ বলি। কেন বলি বলুন তো? কারণ আমরা যুদ্ধ করছিলাম আমাদেরকে স্বতন্ত্র পরিচয় উদ্ধার করার জন্য। এখন জাতীয়তাবাদের ধারণা কিন্তু আমাদের মধ্যে প্রবল, বাঙালিদের মধ্যে এটা কিন্তু প্রবল। কারণ আমাদের এই দেশটার একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে আমাদের এখানে একটা একটাই জাতি, সেটা হচ্ছে আপনার বাঙালি। আমরা বুঝতে পারছি কিনা, এই দেশে হচ্ছে একটাই শুধুমাত্র জাতি, সেটি হচ্ছে আপনার বাঙালি। এটা একটা অভিন্ন জাতিসত্তা। সো আমাদের এখানে ঝামেলা নেই কিন্তু খুব একটা। কিন্তু আপনি যদি আমেরিকা যুক্তরাষ্ট্রে যান, দেখেন আমেরিকা যুক্তরাষ্ট্রের কিন্তু আপনার জাতীয়তাবাদের কোনো বালাই নেই। কেন বালাই নেই? কারণ আমেরিকা যুক্তরাষ্ট্র যারা সৃষ্টি করছে তাদের কেউই আমেরিকান না। আজকে যদি আমেরিকায় আমরা 46 মানে হচ্ছে 46 জন প্রেসিডেন্ট দেখি, এর মতো দেখবেন যে আপনার এই 46 জন প্রেসিডেন্টের কিন্তু একজন ব্যক্তিও নেটিভ আমেরিকান না, তাই না? এদের প্রত্যেকেই হচ্ছে জার্মান বংশোদ্ভূত, না হলে ব্রিটিশ বংশোদ্ভূত, না হলে ফরাসি বংশোদ্ভূত, না হলে আফ্রিকান বংশোদ্ভূত, ঠিক আছে, অথবা ভারতীয় বংশোদ্ভূত। অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রে জাতীয়তাবাদ বলতে কোনো বালাই নেই। কারণ এদের জাতীয়তাবাদ কিন্তু বিভিন্ন গোষ্ঠী থেকে, বিভিন্ন অঞ্চল থেকে এসে হচ্ছে এখানে কি মানুষ একত্রিত হয়ে একটি দেশ সৃষ্টি করছে। অর্থাৎ এইখানে কোনো
কোনো মানুষই অর্থাৎ যারা ক্ষমতাবান আমেরিকায় যাদেরকে আমরা চিনি, আপনি হিলারি বলেন, আপনি বারাক ওবামা বলেন, আপনি কি বলবেন, আপনি ডোনাল্ড ট্রাম্প বলেন, আপনি যাকেই বলেন না কেন, এদের প্রত্যেকেই কিন্তু আপনার বিদেশি, অর্থাৎ তাদের 3-4 গোষ্ঠী একটু দূরে গেলেই দেখবেন যে আপনার এরা সবাই হচ্ছে আপনার হয় ব্রিটিশ, না হলে ফরাসি বংশোদ্ভূত, না হলে জার্মান বংশোদ্ভূত। যেমন দেখেন যে বর্তমান প্রেসিডেন্ট ইনি কিন্তু ব্রিটিশ বংশোদ্ভূত, তার আগে ছিল হচ্ছে আপনার ডোনাল্ড ট্রাম্প, সে হচ্ছে জার্মান বংশোদ্ভূত, তার আগে ছিল হচ্ছে আপনার কে বারাক ওবামা, সে হচ্ছে আপনার কেনিয়ান বংশোদ্ভূত। তার মানে হচ্ছে এই দেশে কিন্তু জাতীয়তাবাদ বলতে কিছুই নেই, অর্থাৎ আপনার মেধা আছে, আপনার টাকা আছে, শুধুমাত্র আমেরিকা আপনাকে বলবে যে আপনি আপনার কি কারণে, মানে আপনাকে নিয়ে আমেরিকা উপকৃত হবে। এখন আপনি বলতে পারেন যে আমি বাংলাদেশের শাকিব খান, হ্যাঁ আমি বাংলাদেশের সাকিব আল হাসান, বাংলাদেশের সেরা ক্রিকেটার, অথবা আমি বাংলাদেশের, আমার অনেক টাকা আছে, আমার ব্যাংকে মিনিমাম 350 কোটি টাকা আছে, আমাকে নিলে আমি এই টাকা সব আমেরিকায় যে ভাঙবো, তাই না, আমেরিকায় বাড়ি কিনবো এবং আমেরিকার আমার কারণে হচ্ছে উপকৃত হবে। সো আপনাকে কিন্তু ভিসা দিয়ে দেবে, তাই না, কারণ আপনি সাকিব আল হাসান, বুঝতেই পারছেন। আপনাকে তো আমেরিকায় যে দেওয়ার কিছু নেই, বরং আপনি আমেরিকায় যে আপনার দেশের টাকাটা ভাঙবেন। সুতরাং আপনাকে কিন্তু এই দেশে কিন্তু জাতীয়তাবাদ বলতে কিছু নেই, ঠিক না, অর্থাৎ আপনার মেধা আছে, আপনার টাকা আছে, আপনি আমেরিকার নাগরিক হতে পারবেন। ওকে, বাট আমাদের দেশে অথবা জাপানে, অথবা যদি আপনি বলেন যেই সব দেশে হচ্ছে আপনার জাতিগত ব্যাপারটা অনেক বেশি প্রবল, যেমন কোরিয়া, হ্যাঁ জার্মানি, বাংলাদেশ, তারপরে হচ্ছে আপনার যেখানে হচ্ছে একটা জাতি শুধুমাত্র, সেখানে কিন্তু লোকেরা জাতীয়তাবাদে খুবই বিশ্বাসী। সো এখানকার জাতিসত্তায় যদি কোনো ধরনের মিশ্রণ আসে, তারা কিন্তু এটা মেনে নেয় না। তো তেমনই করে কিন্তু আমরাও মেনে নেইনি, সেটা হচ্ছে আপনার যে কোনো আমরা যুদ্ধ করছিলাম, এজন্য আমাদের মুক্তিযুদ্ধটা, আমাদের স্বাধীনতা যুদ্ধটা হচ্ছে আপনার মুক্তিযুদ্ধ। আর আমেরিকা যে যুদ্ধ করছিল ব্রিটিশদের বিরুদ্ধে, এটা কিন্তু নিছক স্বাধীনতা যুদ্ধ। কি বলুন তো, তাহলে বাংলাদেশ যে যুদ্ধ করছে এটা হলো কি মুক্তিযুদ্ধের একটা বড় উদাহরণ হচ্ছে কি বলুন তো, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ। আর যদি বলি স্বাধীনতা যুদ্ধ, তাহলে বলতে হবে এটা নিঃসন্দেহে একটা উদাহরণ বলবো যে আমেরিকা যুক্তরাষ্ট্র, তাই না, আমেরিকা যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ তা আসলে নিছক স্বাধীনতা যুদ্ধ। অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র ব্রিটিশদের কাছ থেকে শুধুমাত্র কী চেয়েছিল, স্বাধীনতা চেয়েছিল, আর আমরা চেয়েছিলাম অর্থনৈতিক, সামরিক, সাংস্কৃতিক মুক্তি। ঠিক আছে, এটাই পার্থক্য স্বাধীনতা যুদ্ধ এবং মুক্তিযুদ্ধের মধ্যে। তার মানে কার প্রেক্ষাপট বড়? নিঃসন্দেহে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটটা অনেক বেশি বড়, যতটা না স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটটা অত বেশি ছোট। ঠিক আছে, তারপরে বলে লেখা দরকার যে আমাদের মুক্তিযুদ্ধ আরও কয়েকটি তাৎপর্য আছে, তার মধ্যে বড় একটা তাৎপর্য হচ্ছে পৃথিবীতে দেখেন যে একটা দেশ স্বাধীন হয়, স্বাধীন হওয়ার জন্য একটা বিষয় থাকে, সেটা হচ্ছে আপনার স্বাধীনতার ঘোষণা। ঠিক আছে, দেখেন স্বাধীনতার ঘোষণাপত্র আছে এরকম সবথেকে উল্লেখযোগ্য দুইটা দেশ হচ্ছে আপনার বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র। তো খেয়াল করে দেখেন এদের আপনার কি আছে বলুন তো, স্বাধীনতার ঘোষণাপত্র আছে। অর্থাৎ পৃথিবীতে যারা স্বাধীনতা লাভ করে, যেমন ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, অথবা আরও অনেক দেশ আছে যারা স্বাধীনতা লাভ করছে, এদের স্বাধীনতাটা কেমন হয়েছে দেখেন যে এরা মূলত আগে যুদ্ধ করছে। এরা মূলত কী করছে? আগে যুদ্ধ করছে, পরবর্তীতে যুদ্ধে বিজয়ের মাধ্যমে অথবা চুক্তির মাধ্যমে হচ্ছে লাস্টের দিকে এসে কী করছে, তারা স্বাধীনতা অর্জন করছে। বাট আমাদের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দেশটা একেবারে ব্যতিক্রম, যেটা হচ্ছে আমরা ঘোষণা দিয়ে যুদ্ধ করছি। দেখেন খেয়াল করে, অর্থাৎ আমাদের স্বাধীনতার ঘোষণা আগে হয়েছে, সেই ঘোষণা কিন্তু আমাদের বিপরীত গোষ্ঠী মেনে নেয়নি বলে আমাদের যুদ্ধ করতে হয়েছে, তাই না? যেমন দেখেন আমাদের মহান মুক্তিযুদ্ধ এটা হচ্ছে ঘোষণার মাধ্যমে, অর্থাৎ 26 মার্চ 1971 সালে আমাদের মহান এদেশের মহান সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছে 26শে মার্চ এই মুক্তিযুদ্ধের অর্থাৎ স্বাধীনতা ঘোষণা করেন। এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করে হচ্ছে আপনার 1776 সালে সেদেশেরই একজন বিখ্যাত স্বাধীনতার নায়ক, যার নাম হচ্ছে থমাস জেফারসন। আচ্ছা, এটা কয় তারিখে? এটা হচ্ছে আপনার 4 জুলাই। ঠিক আছে, 4 জুলাই 1776 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রে স্বাধীনতা ঘোষণা করেন থমাস জেফারসন। যে কারণেই তো আমেরিকার স্বাধীনতা মেনে নেয়নি ব্রিটিশরা, এবং মেনে নেয়নি বলে হচ্ছে আপনার যুদ্ধ হয়, এবং যেই যুদ্ধে হচ্ছে আমেরিকার 13টি কলোনি, কয়টি কলোনি? 13টি
কলোনি অংশগ্রহণ করে এবং সেই যুদ্ধে আমেরিকা যুক্তরাষ্ট্রের মানে মহান যিনি হলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের সেনানায়ক ছিল, কে বলেন তো? সেনানায়ক ছিল অথবা প্রধান সেনাপতি ছিল, কে বলেন তো? জর্জ ওয়াশিংটন। এখন আপনারা বুঝতে পারেন যে প্রশ্ন থাকতে পারে যে কেন আমেরিকার স্বাধীনতার ঘোষক কিন্তু আপনার থমাস জেফারসন আর আমেরিকার স্বাধীনতার মহান নায়কের নাম হচ্ছে আপনার জর্জ ওয়াশিংটন। দেখছেন এখানে কিন্তু ব্যতিক্রম, অর্থাৎ আমেরিকার যিনি জনক তিনি কিন্তু ঘোষক না, ঠিক আছে? আর যিনি ঘোষক তিনি কিন্তু আমেরিকার প্রথম প্রেসিডেন্ট না। মনে রাখতে হবে থমাস জেফারসন আমেরিকার তৃতীয় প্রেসিডেন্ট। কয় নম্বরে? তৃতীয় প্রেসিডেন্ট। আর আমেরিকার যখন স্বাধীনতা লাভ করে তখন হচ্ছে প্রথম প্রেসিডেন্ট হন হচ্ছে আপনারকে জর্জ ওয়াশিংটন। ইনি হলেন কি? প্রথম প্রেসিডেন্ট। তাহলে আমেরিকার দ্বিতীয় প্রেসিডেন্ট হচ্ছে আপনার, দ্বিতীয় যে প্রেসিডেন্ট তার নাম হলো জন অ্যাডামস। জন অ্যাডামস। এদের প্রত্যেকেই স্বাধীনতার অবদান আছে। আমেরিকার স্বাধীনতা যুদ্ধে যেই কয় ব্যক্তির অবদান, এর মধ্যে প্রথমেই অবশ্যই মার্কিন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন, জন অ্যাডামস, থমাস জেফারসন এবং বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। এই চার ব্যক্তির অবদান আমেরিকার সব থেকে বেশি এবং যে কারণে আমেরিকার যে হাজার বছর ধরে ইতিহাস, সেই হাজার বছরের ইতিহাসে ওদের একটা মাউন্ট রাশমোর পর্বত আছে। এই মাউন্ট রাশমোর পর্বতের চূড়ায় চারজন প্রেসিডেন্ট, যাকে বলা হয় আমেরিকার 46 জন প্রেসিডেন্টের মধ্যে শ্রেষ্ঠ চার প্রেসিডেন্ট, এই শ্রেষ্ঠ চার প্রেসিডেন্টের মধ্যে আপনার এখানেই দুইজন আছে শুধুমাত্র, সেটা হচ্ছে জর্জ ওয়াশিংটন এবং থমাস জেফারসন। এই দুজন হচ্ছে আমেরিকার ইতিহাসে যে শ্রেষ্ঠ চার প্রেসিডেন্টের দুইজন। তাহলে বাকি দুজন কে কে? বাকি দুজনের একজন হলো আমেরিকার 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন এবং আমেরিকায় যিনি প্রথম নোবেল বিজয়ী প্রেসিডেন্ট তার নাম হলো কি জানো? ভুলে গেলাম। থিওডর রুজভেল্ট। হ্যাঁ, থিওডর রুজভেল্ট। এই চারজন হচ্ছে আমেরিকার ইতিহাসে শ্রেষ্ঠ চারজন প্রেসিডেন্ট। এখন দেখেন যে এই যে মহান মুক্তিযুদ্ধ, আমাদের মহান মুক্তিযুদ্ধ, এটা কিন্তু স্বাধীনতা যুদ্ধ না, এটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ বলতে হবে, ঠিক আছে? এটা একটা বিষয়। এখন আমাদের এই মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা। যদি আমি বলি যে বাঙালির, আমার মতে বাঙালির হাজার বছরের ইতিহাসে দুইটা শ্রেষ্ঠ অর্জন মনে রাখবেন। এর মধ্যে অবশ্যই প্রথম অর্জন হচ্ছে আমাদের মহান স্বাধীনতা, আর আমাদের দ্বিতীয় অর্জন হচ্ছে এরকম একটা গরিব বেটে এবং বামুনের দেশে জন্মগ্রহণ করেছেন বিখ্যাত মানুষ, তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা আমাদের সবচেয়ে বড় অর্জনের মধ্যে একটা, কারণ এই বঙ্গবন্ধু না আসলে কিন্তু আমাদের স্বাধীনতা অর্জনটা এত সহজ হতো না, ঠিক আছে? দেখেন সেই 47 সালের পরেই মাত্র 1948 সালের 4 জানুয়ারি বঙ্গবন্ধু বুঝে গেলেন যে আমাদের পাকিস্তানের সাথে অত থাকা হবে না, এবং তার জন্য প্রথম যে আঘাত আসছে ভাষার আঘাত, সেই ভাষা আন্দোলনকে প্রতিহত করতে হলে, লিড দিতে হলে একটা দরকার সংগঠন। সেই সংগঠন তৈরির জন্য 1948 সালের 4 জানুয়ারি বঙ্গবন্ধুর নেতৃত্বে, অর্থাৎ বঙ্গবন্ধুর ঘোষণায় জন্ম হলো একটা ছাত্র সংগঠন যার নাম হলো বাংলাদেশ ছাত্রলীগ। তখনকার নাম ছিল পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। অর্থাৎ আজকের যে বাংলাদেশ ছাত্রলীগ তা জন্মগ্রহণ করছিল কিন্তু এই ভাষা আন্দোলনকে শুধুমাত্র বেগবান করার জন্য। এবং দেখেন যে বঙ্গবন্ধু এটাকে প্রতিষ্ঠা করলেন। প্রতিষ্ঠা করার পরে কিন্তু আপনার পরবর্তীতে যত গণ আন্দোলন হয়েছে বাংলাদেশে, একেবারে ভাষা আন্দোলন থেকে শুরু করে পরবর্তীতে যতগুলো গণ আন্দোলন হয়েছে মুক্তিযুদ্ধ পর্যন্ত, সেই মুক্তিযুদ্ধের প্রত্যেকটা অর্জনে, অর্থাৎ আমাদের যে প্রত্যেকটা ঘটনা, অর্থাৎ যদি আমি 7টা স্তম্ভ বলি, আমাদের মুক্তিযুদ্ধের যদি 7টা স্তম্ভ যদি বলি, সেই 7টা স্তম্ভ দেখবেন যে প্রত্যেকটা অর্জনের সবার সামনে ছিল বঙ্গবন্ধু, এবং সেখানে সবার পিছনে ভূমিকা রাখছিল যে সংগঠনটি, সেটি হচ্ছে আপনার আজকের ছাত্রলীগ। যদিও এখনকার ছাত্রলীগের সাথে তখনকার ছাত্রলীগকে আমরা মেলাতে পারবো না, বাট তারপরে বলবো যে এই সংগঠনের হাত ধরেই কিন্তু আস্তে আস্তে করে আমাদের এই বড় বড় অর্জনগুলো আসছে। সো আমাদের জাতীয় জীবনের সবথেকে বড় দুটি অর্জন, একটা হচ্ছে অবশ্যই মহান মুক্তিযুদ্ধ, আরেকটা বলবো বঙ্গবন্ধুর জন্ম। এটা আমাদের সবথেকে সৌভাগ্য যে আমরা এই দুইটাকে আমরা একত্রিত করতে পারছি, যে কারণে হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের আরেকটা প্রতিশব্দের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখানে কোনো বিতর্ক থাকার অবকাশ নেই, এবং এটা নিয়ে যদি আপনি বিতর্ক করতে যান, আমি বলতে পারি আপনি মানুষ হিসেবে বাঙালি না, অথবা আপনি, যা হোক আপনারা, আমি কিন্তু এখনো শুরু করি নাই, আসলে আমরা প্রেক্ষাপট আলোচনা করলাম, ঠিক আছে? যারা লিখিত দিবেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।
আপনারা এই যে অনেকে বলতেছেন আসলে আপনাদের, যাই হোক, আজকে আমরা শুরু করব মহান মুক্তিযুদ্ধের ঘটনাবলী। তাহলে আমাদের প্রথমে আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করলাম একটু। দেখেন, ব্যাকগ্রাউন্ডের পরে আমরা এখন ডাইরেক্ট মুক্তিযুদ্ধে চলে আসব। অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধের একেবারে যখন যুদ্ধটা শুরু হয় সেইখান থেকে আলোচনা করব, ঠিক আছে? এতে হচ্ছে প্রথমে যে নামটি আসবে সেটি হচ্ছে বাংলাদেশ নামকরণ। প্রথমে যে বিষয়টি আসবে সেটি হচ্ছে কি বাংলাদেশ নামকরণ। প্রশ্ন হলো বাংলাদেশ নামকরণ করেন কে এবং কত তারিখে? আপনারা একটু অ্যান্সার দেন। আচ্ছা, বাংলাদেশ নামকরণ, আচ্ছা, কোন ঘটনার প্রেক্ষিতে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নামকরণ করা হয় সেটা একটু বলেন আপনারা। বাংলাদেশ নামকরণ, ঠিক আছে? আচ্ছা, বাংলাদেশ নামকরণ করেন কে, মানে আনুষ্ঠানিকভাবে এই বাংলাদেশ নামকরণ কে করেন? আমরা সবাই একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নামকরণ কে করেন? আচ্ছা, আপনারা একটু যারা অন্যান্য গ্রুপ থেকে দেখতেছেন এই লেকচারটি, তারা কিন্তু অবশ্যই আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল গ্রুপটা একটু আপনারা অ্যাড হয়ে যান, অথবা আমার আইডিটাকে আপনারা একটু ফলো দিয়ে রাখুন। এতে সুবিধা হবে, আমাদের যে ডেইলি ক্লাসগুলো হবে, ফ্রি ক্লাসগুলো আপনারা যাতে সাথে সাথে হচ্ছে আপনারা করার সুযোগ পান। সেজন্য আপনারা দুটো জিনিস করবেন, একটা হচ্ছে আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন, আর দ্বিতীয় আপনারা আমার গ্রুপটা একটু জয়েন্ট হবেন। অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে দেওয়া আছে, এই দেখা যায় কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল, এটা গ্রুপ এবং পেজ একই নামে। আপনারা একটু এখানে যুক্ত হয়ে যান, তাহলে আপনাদের রেগুলার ক্লাসগুলো ফ্রি পাবেন এবং এখান থেকে আমরা রেগুলার পরীক্ষা নিব। ওকে, আমরা কিন্তু এখান থেকে রেগুলার পরীক্ষা নেই। আপনারা যারা গত বিসিএস দিয়েছেন তারা জানেন যে এখান থেকে কোয়ালিটি প্রশ্নে পরীক্ষা হয়, ঠিক আছে? সো কোয়ালিটি প্রশ্নে পরীক্ষা দেওয়ার জন্য আপনারা অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল গ্রুপটা একটু অ্যাড হয়ে যান। আর আমার আইডিটা ফলো দিয়ে রাখুন, যাতে হচ্ছে আপনারা যে কোনো মুহূর্তে ক্লাস হলে ঘোষণা ছাড়াই আপনারা নোটিফিকেশন পান, তার জন্য। আর যারা হচ্ছে এই ক্লাসগুলো রেগুলার চান অথবা রেগুলার ক্লাস পরীক্ষা চান, তাদের জন্য বলবো তারা আপনার আমার প্রাইভেট গ্রুপ আছে, প্রাইভেট ব্যাচ আছে, অর্থাৎ সেখানে 2000 টাকায় ক্লাস করিয়ে থাকি। আপনারা চাইলে সেই ক্লাসে যুক্ত হতে পারেন। এখানে ভর্তি হলে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল ফ্রি। আর যারা কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল কিনছেন তাদের জন্য বলবো, তাদের কিন্তু আপনার 1700 টাকায় ভর্তি হতে পারবেন। অর্থাৎ বইটা কিনলে আপনাদের বইটা পুনরায় দিব না, আপনাদের 1700 টাকা দিলে এখানে ভর্তি হতে পারবেন। আর ভর্তি সংক্রান্ত লিঙ্ক এবং বিস্তারিত নিচের কমেন্ট বক্সে পাবেন আপনারা। আচ্ছা, আমি যেই প্রশ্নটা করছিলাম যে আমাদের বাংলাদেশ নামকরণ কে করেন এবং কবে করেন, কোন ঘটনার প্রেক্ষাপটে, একটু আমরা সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। বাংলাদেশ নামকরণ কে করেন? আচ্ছা, বলে রাখি যে 1969 সালের 5 ডিসেম্বর, 1969 সালের 5 ডিসেম্বর বাংলাদেশ নামকরণ করেন, বাংলাদেশ নামকরণ করেন বঙ্গবন্ধু। আচ্ছা, ওই দিন কী ছিল বলেন তো? ওই দিন ছিল সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী। কার বলুন তো? সোহরাওয়ার্দীর মৃত্যু বার্ষিকী, ঠিক আছে? আপনারা জানেন যে বঙ্গবন্ধুর যে রাজনৈতিক গুরু ছিল, আচ্ছা, এই দিন ছিল হচ্ছে সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী। অর্থাৎ আপনারা জানেন যে বঙ্গবন্ধুর রাজনৈতিক গুরু ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এই সোহরাওয়ার্দীর কিন্তু মৃত্যু হয় 5 ডিসেম্বর 1900 সালটা মানে 66 হবে হয়তো বা। আচ্ছা, আপনারা জানেন যে সোহরাওয়ার্দীর মৃত্যু কিন্তু বাংলাদেশে হয়নি। সোহরাওয়ার্দীর মৃত্যু হয়েছে মূলত
লেবাননের রাজধানী বৈরুতে, তাই না? অর্থাৎ 5 ডিসেম্বরে হচ্ছে লেবাননের রাজধানী বৈরুতে মৃত্যুবরণ করেন আমাদের এক মহান রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী, যিনি হলেন বঙ্গবন্ধুর রাজনৈতিক গুরু, অসম্ভব বিজ্ঞ একজন রাজনীতিবিদ, এবং তিনি কিন্তু পশ্চিম বাংলার নাগরিক। অর্থাৎ তিনি পশ্চিম বাংলা থেকে বাংলাদেশে এসেছিলেন বা পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন, এবং আপনারা জানেন যে অবিভক্ত বাংলার লাস্ট মুখ্যমন্ত্রী ছিল এই সোহরাওয়ার্দী। অর্থাৎ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকীকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশ নামকরণ করেন 1969 সালের 5 ডিসেম্বর। ঠিক আছে, তাহলে আমাদের মুক্তিযুদ্ধের একেবারে ধারাবাহিক ঘটনার যদি আমরা প্রথমের দিকে আসি, তাহলে অবশ্যই প্রথমে আসবে এই বাংলাদেশ নামকরণের বিষয়টি, তাই না? আপনারা লিখিত লেখেন, যাই লেখেন না কেন, এই বিষয়টি একটু আপনারা সবার আগে আলোচনা করবেন যে বাংলাদেশ নামকরণ। ওকে, এবার একটু দেখি আমরা। আচ্ছা, আমাদের আরেকটা বিষয় একটু মনে রাখা দরকার। দেখেন, মুক্তিযুদ্ধের শুরুতে আমাদের মুক্তিযুদ্ধ যখন হচ্ছে খুব বেগবান হয়, অর্থাৎ অনিবার্য হয়ে পড়ে, এর মধ্যে অবশ্যই একটা ইম্পর্টেন্ট ঘটনা হচ্ছে আপনার 69-এর গণ অভ্যুত্থান, তাই না? এই 69-এর গণ অভ্যুত্থানের সময় কিন্তু আমাদের একজন বিখ্যাত আর্টিস্ট, যার নাম হলো পটুয়া কামরুল। তার নাম হলো কি? পটুয়া কামরুল। এই পটুয়া কামরুল একটি ছবি এঁকে আলোড়ন তোলেন। সেটি হচ্ছে কি বলেন তো? সেই ছবির নামটা কি? সেই ছবিটা হচ্ছে ইয়াহিয়া খানকে উদ্দেশ্য করে। সেটি হলো এই জানোয়ারকে হত্যা করতে হবে। এটা একটা বিখ্যাত চিত্রকর্ম। আপনারা জানেন যে ইয়াহিয়া খানের মুখছবি এঁকে, এবং সেই মুখটা ছিল কালো, এবং সেই কালো মুখটা আবার লাল জিহ্বা, অর্থাৎ একজন রক্তচোষা ব্যক্তি হিসেবে ইয়াহিয়া খানকে হচ্ছে অঙ্কন করেন হচ্ছে আমাদের বিখ্যাত পটুয়া কামরুল। এবং এই জানোয়ারকে হত্যা করতে হবে, এটাও কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের একটা মহান অনুপ্রেরণার নাম। অর্থাৎ আমরা এই জানোয়ার বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? এখানে বোঝানো হয়েছে ইয়াহিয়া খানকে। ঠিক আছে, তাহলে এই জানোয়ারকে হত্যা করতে হবে। এই চিত্রকর্মটি হচ্ছে আপনার আঁকেন হচ্ছে পটুয়া কামরুল। কে আঁকেন বলুন তো? পটুয়া, মানে যে আঁকে আর কি, পটুয়া কামরুল, তার ছিল উপাধি, তাই না? বাংলাদেশের অন্যতম একজন শ্রেষ্ঠ আর্টিস্টের নাম হলো পটুয়া কামরুল। এখন প্রশ্ন হলো, এই জানোয়ারকে হত্যা করতে হবে, এটা কি অবলম্বনে তিনি আঁকছেন? মূলত এটাও ছিল একটা নকল আর্ট। সেটা হচ্ছে স্পেনের যে একজন বিখ্যাত না কুখ্যাত, আপনারা মনে রাখবেন যে এই জানোয়ারকে হত্যা করতে হবে, এই চিত্রকর্মটি কি থেকে অনুপ্রেরণা পান পটুয়া কামরুল? সেটা হচ্ছে 1937 সালে, মনে রাখবেন 1937 সালে স্পেনের এক নায়ক, আচ্ছা নাম কি বলুন তো? ফ্রাঙ্কো। 1937 সালে স্পেনের এক নায়ক ফ্রাঙ্কো কোন দেশের এক নায়ক ছিল? ফ্রাঙ্কো অবলম্বনে, আচ্ছা অর্থাৎ স্পেনের খলনায়ক বলা হয়, এক নায়ক না বলে খলনায়কও বলা যেতে পারে। তার নাম হলো কি? ফ্রাঙ্কো। এই ফ্রাঙ্কোকে নিয়ে পাবলো পিকাসো, বিখ্যাত আর্টিস্ট, নাম কি বলুন তো? পাবলো পিকাসো। এই পাবলো পিকাসো এই ফ্রাঙ্কোকে নিয়ে একটি চিত্রকর্ম আঁকছিলেন, তার নাম হলো ড্রিম অ্যান্ড লাই অফ ফ্রাঙ্কো। ড্রিম মানে স্বপ্ন, DREAM, ড্রিম অ্যান্ড লাই মানে মিথ্যা, LIE, ড্রিম অ্যান্ড লাই অফ ফ্রাঙ্কো, FRANKO। ঠিক আছে, এটা একটা বিখ্যাত। আচ্ছা, প্রশ্ন যেটা আসে যে ড্রিম অ্যান্ড লাই অফ ফ্রাঙ্কো এটি কে অঙ্কন করেন? এটি অঙ্কন করেন হচ্ছে আপনার বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো। এখন দেখেন, এই যে পাবলো পিকাসো কোন দেশের বিখ্যাত শিল্পী, এটা কিন্তু অনেকবার অনেক পরীক্ষা আসছে। সেটা হচ্ছে স্পেনের বিখ্যাত শিল্পী, এবং পৃথিবীর ইতিহাসে একজন শ্রেষ্ঠ চিত্রশিল্পীর নাম হলো পাবলো পিকাসো। অর্থাৎ 19 শতকের পৃথিবীর শ্রেষ্ঠ চিত্রশিল্পীকে বলা হয় পাবলো পিকাসো। এই পাবলো পিকাসো 1937 সালে সেদেশেরই এক নায়ক, যার নাম হলো ফ্রাঙ্কো। এই ফ্রাঙ্কোকে নিয়ে একটি চিত্রকর্ম আঁকেন, ব্যঙ্গচিত্র, যার নাম হলো ড্রিম অ্যান্ড লাই অফ ফ্রাঙ্কো। এই ড্রিম অ্যান্ড লাই অফ ফ্রাঙ্কো থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের চিত্রশিল্পী, অর্থাৎ বাংলাদেশের চিত্রশিল্পী পটুয়া কামরুল একটি ছবি আঁকেন, যাকে বলা হয় এই জানোয়ারকে হত্যা করতে হবে। ঠিক আছে,
তাহলে এটাও কিন্তু আমাদের একটি নকল চিত্রকর্ম আমরা বলতে পারি, অর্থাৎ অনুপ্রেরণা পান ফ্রান্স থেকে, স্পেন থেকে, স্পেনের বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো থেকে, ঠিক আছে। এবং এভাবে হচ্ছে আপনার এই চিত্রকর্মটি আনেন, যদিও এটা আমাদের মুক্তিযুদ্ধের একটি মহান অস্ত্র, অর্থাৎ এটাও কিন্তু আমাদের মুক্তিযুদ্ধে অনেক বেশি ভূমিকা রাখে। সেটা কীভাবে দেখেন, সেটা হচ্ছে আমরা অনুপ্রেরণা পাই, এই পোস্টারটি অনেক বেশি বিখ্যাত এই কারণে। আরও একটা কথা বলে রাখা দরকার যে মুক্তিযুদ্ধকে মানুষকে জাগিয়ে তোলার জন্য এই ছবিটি অনেক বেশি ভূমিকা রাখে। সো এই বিষয়ে আপনারা হয়তো অনেকে জানতেন না, এখন জানতে পারলেন, ঠিক আছে। আচ্ছা, এখনও কিন্তু মুক্তিযুদ্ধ শুরু হয়নি, বাট মুক্তিযুদ্ধকে এইসব ঘটনাগুলো বারবার অনুপ্রাণিত করছে, এজন্য আমি লিখতেছি। এখন এগুলো কি লিখবো কি না আপনারা বলেন, এগুলো কি খুব বেশি হয়ে যায় কি না? আচ্ছা, দ্বিতীয় ঘটনাটা আমরা যেখান থেকে শুরু করব, তখনও মুক্তিযুদ্ধ শুরু হয়নি, বাট তার আগেই আমাদের জাতীয় পতাকা তৈরি হয়ে গেল, তাই না? এখন আমরা দেখব আমাদের জাতীয় পতাকা কিভাবে আসলো। আচ্ছা, আমাদের জাতীয় পতাকা কিভাবে আসলো, তাহলে একটু আমরা লিখতে পারি এবারের ঘটনাটা কি। আমাদের জাতীয় পতাকা, আচ্ছা একটু প্রেক্ষাপটে আসি, আমাদের জাতীয় পতাকা কিভাবে তৈরি হলো। দেখেন, এইখানে আমি দুইটা ঘটনা পড়ছি, একটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির তৎকালীন ইকবাল হল অথবা সার্জেন্ট জহুরুল হক হল বর্তমানে, আরেকটা অনেকে বলে থাকে বুয়েটে। যাই হোক, এই বিতর্কটা একটু আমরা সমাধানের এই মুহূর্তে সুযোগ পাইনি, আমি পাইলে চেষ্টা করবো যে কোথা থেকে আসলে তৈরি হয়। যাই হোক, আমি যেভাবে জানি সেভাবে একটু বলি। আমাদের জাতীয় পতাকা প্রথম যেখান তৈরি হয় এটা কিন্তু মুক্তিযুদ্ধের আগে। আপনারা জানেন যে ঢাকা ইউনিভার্সিটির কোন হল বলেন তো? ইকবাল হল। হলের নাম হলো কি? ইকবাল হল, যার বর্তমান নাম হলো সার্জেন্ট, অনেকেই থেকে থাকবেন এই হলের, সার্জেন্ট জহুরুল হক হল। যদিও আমার হলের নাম ছিল জিন্নাহ হল, যেটা হলো বর্তমান মাস্টার দা সূর্যসেন হল ঢাকা ইউনিভার্সিটির। এই ইকবাল হলে কিন্তু আপনার তৈরি হয় আমাদের মহান জাতীয় পতাকা, তাই না? যেটা হচ্ছে আমাদের বর্তমান যে জাতীয় পতাকা, এই পতাকাটা না, কিন্তু এটা কিন্তু ছিল হচ্ছে, তাহলে আমাদের জাতীয় পতাকা তৈরি হয় হচ্ছে আপনার ইকবাল হলে। ইকবাল হল মানে বর্তমান সার্জেন্ট জহুরুল হক হল। এবং এই পতাকাটা ছিল কিন্তু আপনার মূলত মানচিত্র খচিত, কি বলেন তো? মানচিত্র খচিত জাতীয় পতাকা। এখন প্রশ্ন হলো, এই মানচিত্র খচিত দরকার ছিল কেন? কারণ দেখেন যে ওই মুহূর্তে আমরা একটা দেশ, আমাদের একটা দেশ স্বাধীনতা, দেশের জন্য আমরা যুদ্ধ করব, বাট সেই দেশটা কিন্তু কেমন হবে, মানচিত্র কেমন হবে, এই বিষয়ে কিন্তু আমাদের ধারণা তখন ছিল না ভালোভাবে, তাই না? সো আমাদের লাল সবুজের পতাকার মাঝখানে একটা হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র ছিল, সেই পতাকাটি ডিজাইন হয়ে হচ্ছে আপনার ইকবাল হলে। এখন ইকবাল হলটা কেন গুরুত্বপূর্ণ ছিল মুক্তিযুদ্ধের সময়? এর কারণটা হচ্ছে ইকবাল হলে ছিল তৎকালীন ছাত্র নেতাদের একটি বড় অংশ। এর মধ্যে অবশ্যই প্রথমে বলতে হবে 69-এর যে আর কি 69-এ যখন হচ্ছে আপনার পতনটা হয় আইয়ুব খানের, সেই পতনটা যে নেতৃত্ব দেন তিনি কিন্তু আপনার ছাত্রনেতা তোফায়েল আহমেদ। আপনারা জানেন যে তোফায়েল আহমেদ হচ্ছে আপনার 69-এর মহানায়ক, তাই না? সো এই তোফায়েল আহমেদ ছিল ডাকসুর ভিপি এবং ছাত্রলীগের প্রেসিডেন্ট পরবর্তীতে। তার হল ছিল কিন্তু আপনার ইকবাল হল। সুতরাং এই তোফায়েল আহমেদের কারণে ইকবাল হলের অনেক গুরুত্ব ছিল ওই মুহূর্তে, এবং পাকিস্তানিদের যে টার্গেট ছিল ওই মুহূর্তে। আপনারা জানেন যে পাকিস্তান যখন হচ্ছে এদেশে প্রথম আক্রমণ করে 25শে মার্চ, সেই 25শে মার্চের আক্রমণের 3টা বড় টার্গেট ছিল। এর মধ্যে একটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এবং তার আবাসিক হলগুলো, আরেকটা ছিল হচ্ছে রাজারবাগ পুলিশ লাইন, আরেকটা ছিল হচ্ছে আপনার বিডিআর পিলখানা। এই 3টাই তখন বাঙালির সবচেয়ে বড় অস্ত্র, এবং তার মধ্যে আপনার এই ইকবাল হল এবং হচ্ছে আপনার জগন্নাথ হল, এই 2টা হলকে আপনার তছনছ করে হচ্ছে পাকিস্তানিরা। এর সবচেয়ে বড় কারণ ছিল হচ্ছে এদের প্রতি একটা ক্ষোভ, কারণ এখান থেকেই ওদের পতন হয়েছে, এখান থেকেই তৈরি হয়েছে জাতীয় পতাকা, তাই না? সো এই ইকবাল হলের গুরুত্ব এই কারণে এত বেশি। এই হলে হচ্ছে আপনার তৎকালীন ছাত্রলীগের এক নেতা, যার নাম হলো শিবনারায়ণ দাস। এই শিবনারায়ণ দাস হচ্ছে আপনার ছাত্রলীগের সিনিয়র নেতাদের নির্দেশে এই মানচিত্র খচিত জাতীয় পতাকার প্রথম ডিজাইন করেন। তাহলে আমাদের জাতীয় পতাকার প্রথম ডিজাইন করে হচ্ছে আপনার তৎকালীন এক ছাত্রনেতা, তার নাম হলো কি? শিবনারায়ণ দাস। তাহলে ব্যক্তির নাম হলো কি? শিব
নারায়ণ দাস। এখন এই শিবনারায়ণ দাস ছিল তৎকালীন জাতীয় পতাকার ডিজাইনার, কিন্তু প্রশ্ন হলো বর্তমান যে জাতীয় পতাকা অর্থাৎ যেটা হচ্ছে মানচিত্র নেই, এটার কিন্তু ডিজাইনার কিন্তু শিবনারায়ণ দাস না। ঠিক আছে, তাহলে এই ছাত্রনেতাকে হচ্ছে আপনার তৎকালীন ছাত্রলীগের সিনিয়র নেতারা বলল যে এইভাবে করে লাল সবুজের মাঝখানে এবং মাঝখানে বাংলাদেশের পতাকা আঁকো, এবং সে হচ্ছে একটি পতাকা এঁকে ফেললেন যেটি হলো মুক্তিযুদ্ধকালীন আমাদের জাতীয় পতাকা, তাই না? এবং সেই জাতীয় পতাকা উত্তোলন করা হলো কয় তারিখে? সেটা হচ্ছে আপনার 2 মার্চ। আচ্ছা, 2 মার্চ 1971 সালে আমাদের জাতীয় পতাকা প্রথম উত্তোলন হয় ঢাবির বটতলায়। কোথা বলুন তো? ঢাবির কলাভবনের সামনে বটতলায়, অর্থাৎ বর্তমান যে অপরাজেয় বাংলা, এইখানটায় হচ্ছে আপনার এই জাতীয় পতাকাটি প্রথম উত্তোলন করলো। এখন তখন কিন্তু আবার ভিপি চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ তোফায়েল আহমেদের পরের পর যে ভিপি আসছে তিনি হলেন আ.স.ম. আব্দুর রব। আ.স.ম. আব্দুর রব। ঠিক আছে, তার মানে আমাদের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় 2 মার্চ 1971 সালে, এবং সেই দিন উত্তোলন করেন হচ্ছে ডাকসুর ভিপি আ.স.ম. আব্দুর রব। ঠিক আছে, ডাকসুর ভিপি এবং ছাত্রলীগের নেতা একই সাথে, তিনি ছিলেন হচ্ছে আ.স.ম. আব্দুর রব। অর্থাৎ তখন পর্যন্ত বাংলাদেশে ছাত্র সংগঠন বলতে শুধুমাত্র ছাত্রলীগই ছিল। তাহলে এটা হলো আমাদের জাতীয় পতাকার মোটামুটি ইতিহাস। তবে এই পতাকাটা কবে চেঞ্জ হয় সেটি হচ্ছে 1972 সালে। মনে রাখতে হবে 17 জানুয়ারি 1972 সালে, এটা একটা উল্লেখযোগ্য, আপনারা লিখে রাখবেন। 17 জানুয়ারি 1972 সালে বঙ্গবন্ধুর নির্দেশে আমাদের বর্তমান জাতীয় পতাকার ডিজাইন করেন পটুয়া কামরুল। অর্থাৎ পটুয়া কামরুল অথবা আমাদের যে বিখ্যাত শিল্পী কামরুল ইসলাম, ইনি কিন্তু আমাদের বর্তমান জাতীয় পতাকার ডিজাইনার। তার মানে আমাদের মুক্তিযুদ্ধকালীন যে জাতীয় পতাকাটা ছিল বিফোর মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধর সময়টা, বঙ্গবন্ধু দেশে আসা পর্যন্ত যে পতাকাটা ছিল, সেই পতাকাটি ডিজাইনার হচ্ছে আপনার শিবনারায়ণ দাস। আর 17 জানুয়ারি 1972 সালে বর্তমান পতাকাটিকে যিনি নিয়ে আসেন তিনি হলেন আমাদেরই একজন বিখ্যাত আর্টিস্ট, তিনি হলেন পটুয়া কামরুল। তাহলে এটা হলো আমাদের জাতীয় পতাকার বর্তমান ইয়াটা আর কি, ইতিহাসটা। এখন দেখেন যে জাতীয় পতাকার যে বর্তমান মাপ সেটা হচ্ছে আপনার 10:6। কত বলেন তো? 10:6, অথবা কি যেন বলে এরকম আরও ভাগ আছে। ঠিক আছে, 10:6 অথবা মানে 5:3, এটা হচ্ছে আমাদের জাতীয় পতাকার আর কি আমাদের বর্তমান মাপটা। আর এই পতাকাটি প্রথম হচ্ছে আপনার জাতীয় সঙ্গীতের সাথে কিন্তু এটা উত্তোলন করা হয় তার পরের দিন, অর্থাৎ 3 মার্চ। তাহলে 3 মার্চ 1971, দেখেন তখনও কিন্তু মুক্তিযুদ্ধ শুরু হয়নি, তাই না? অর্থাৎ মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট চলতেছে তখনও। 3 মার্চ 1971 সালে এটা হচ্ছে পল্টন ময়দানে হচ্ছে বঙ্গবন্ধু যখন হচ্ছে ছাত্রলীগের একটা সম্মেলন ছিল, ওই দিন হচ্ছে আপনার শাহজাহান সিরাজ, অর্থাৎ বঙ্গবন্ধু ওই দিন ছিল হচ্ছে আপনার স্বাধীনতার ইস্তেহার পাঠ করবে যেদিন 3 মার্চ 1971 সালে, ওই দিন হচ্ছে জাতীয় সঙ্গীতের সাথে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মানে পরের দিন। তার মানে 3 মার্চ 1971 সালে জাতীয় পতাকা উত্তোলন হয় প্রথম জাতীয় সঙ্গীতের সাথে। ঠিক আছে, আবার একটু বলে রাখা দরকার যে মুক্তিযুদ্ধ খুবই সেন্সিটিভ একটা ইস্যু। এখানে হচ্ছে আপনার পড়াতে গেলে কোনো ধরনের ভুল হলে এই ভুলটা অনেক বেশি বড় করে দেখা হয়। সো আমি কিন্তু ভুল ত্রুটির ঊর্ধ্বে নাই, যদি কোনো ভুল হয়ে থাকে আমি পরবর্তীতে সংশোধন করে দিব আপনাদের। ঠিক আছে, কারণ ইতিহাস বিকৃতি হয়ে যায় ডাইরেক্ট। আচ্ছা, তাহলে আমাদের জাতীয় পতাকাটা আপনারা বুঝলেন। তাহলে এখনও কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়নি। আমরা আছি কয় তারিখে? আমরা আছি হচ্ছে 2 মার্চে এবং জাতীয় পতাকায়। আমাদের পরবর্তী ঘটনার নাম হলো, আমাদের পরবর্তীতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 3 মার্চ, অর্থাৎ স্বাধীনতার ইস্তেহার নিয়ে। স্বাধীনতার ইস্তেহার। আচ্ছা, প্রশ্ন আপনাদের কাছে, স্বাধীনতার ইস্তেহার কে পাঠ করেন? স্বাধীনতার ইশতেহার কে পাঠ করেন? বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার
কে পাঠ করেন, ঠিক আছে, তিনি কিন্তু সম্প্রতি মৃত্যুবরণ করছেন, সেই ব্যক্তির নাম কি? আপনারা একটু বলবেন, আমি একটু আপনাদের কমেন্ট পড়ব। আমাদের স্বাধীনতার ইস্তেহার প্রথম যিনি পাঠ করেন তিনি কে? স্বাধীনতার ইস্তেহার নিয়ে কোন ভিডিওটি তিনি ইয়া করছে, কোন ভিডিওটি যেন ইয়া করছে। আচ্ছা, স্বাধীনতার ইস্তেহার কে পাঠ করে? আচ্ছা, নুরিয়া জান্নাত বলছে অধ্যাপক ইউসুফ, না, অধ্যাপক ইউসুফ আলী। আচ্ছা, স্বাধীনতার ইস্তেহারের সাথে মনে রাখতে হবে যে স্বাধীনতার ইস্তেহারের সাথে স্বাধীনতার ঘোষণার পার্থক্য কোথায়, এটা একটা উল্লেখযোগ্য বিষয়। আপনি লিখে রাখেন প্রশ্ন হচ্ছে স্বাধীনতার ইস্তেহার ও স্বাধীনতার ঘোষণার মধ্যে পার্থক্য কী? ব্রড প্রশ্ন, এগুলো পরীক্ষা আসে। অর্থাৎ স্বাধীনতার ইস্তেহার এবং স্বাধীনতার ঘোষণার মধ্যে পার্থক্য কী? আচ্ছা, স্বাধীনতার ইস্তেহার কে পাঠ করে? অনেকে বলতেছে যে ইউসুফ আলী। আচ্ছা, ইস্তেহার এর বাংলা দ্বারা হচ্ছে এরকম যে স্বাধীনতার রূপরেখা, ঠিক আছে, আর ঘোষণা তো ঘোষণা, বুঝতেই পারছেন। স্বাধীনতার ইস্তেহারের সাথে ঘোষণার একটু পার্থক্য আছে, এটা আপনাদের বিভিন্ন লিখিত পরীক্ষার জন্য আসতে পারে। স্বাধীনতার ইস্তেহার ও স্বাধীনতার ঘোষণার মধ্যে পার্থক্য কী? আচ্ছা, আমার জন্য কোন ভিডিওটা ডিলিট করেছে ফেসবুক, দেখতো একটু। আচ্ছা, আমার জন্য কোন ভিডিওটা ডিলিট করেছে ফেসবুক, দেখ। আচ্ছা, স্বাধীনতার ইস্তেহার এবং স্বাধীনতার ঘোষণার মধ্যে পার্থক্য কী? আচ্ছা, যাই হোক, আমরা ফেসবুকের একটা সমস্যা, সেটা হচ্ছে কোনো বিষয় নিয়ে কথা বলতে গেলে ঝামেলা করে। আচ্ছা, আমরা শুরু করি। স্বাধীনতার ইস্তেহারটা কি? আচ্ছা, মনে রাখতে হবে 3 মার্চ 1971 সালে, 3 মার্চ 1971 সালে পল্টন ময়দানে, কোথায় বলুন তো? পল্টন ময়দানে ছাত্রলীগের সেক্রেটারি, ছাত্রলীগ সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাম হলো শাহজাহান সিরাজ। শাহজাহান সিরাজ বঙ্গবন্ধুর উপস্থিতিতে, অর্থাৎ বঙ্গবন্ধু হচ্ছে অনুষ্ঠানের চিফ গেস্ট, বঙ্গবন্ধুর উপস্থিতিতে স্বাধীনতার ইস্তেহার পাঠ করেন, ঠিক আছে। অর্থাৎ 3 মার্চ 1971 সালে পল্টন ময়দানে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ আছে বঙ্গবন্ধুর উপস্থিতিতে স্বাধীনতার ইস্তেহার পাঠ করেন। তাহলে কয় তারিখে? 3 মার্চ। কে পাঠ করেন? শাহজাহান সিরাজ। আর ওনার উপাধি কী ছিল? উনি তখন হচ্ছে আপনার আর কি ছাত্রলীগের সেক্রেটারি, এবং তিনি হলেন স্বাধীনতার ইস্তেহার পাঠ করে, এবং যে অনুষ্ঠানে বঙ্গবন্ধু ছিল হচ্ছে আপনার চিফ গেস্ট। বুঝতে পারছেন? এটা হলো আমাদের স্বাধীনতার ইস্তেহার। এখন এবং এই দিন একটু বলে রাখা দরকার যে এই দিন বাংলাদেশের নামকরণ করা হয় আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, ঠিক আছে। মনে রাখতে হবে যে এই দিন হচ্ছে বঙ্গবন্ধু, তাহলে বুঝতে পারছেন যে এই দিন নাম রাখা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এটা একটা বিষয়। আর দেখেন, বঙ্গবন্ধুকে হচ্ছে আপনার বঙ্গবন্ধু উপাধি দেন কে বলুন তো? বঙ্গবন্ধু উপাধি দেন হচ্ছে আপনার তোফায়েল আহমেদ, আর বঙ্গবন্ধুকে
জাতির পিতা উপাধি দেন হচ্ছে আপনার ডাকসুর ভিপি আরশমা আব্দুর রব। এটা আপনারা মনে রাখবেন। আচ্ছা, এই দিন কিন্তু আপনার এই স্বাধীনতার ইস্তেহারেই আছে আপনার এই 3 মার্চ ঘোষণা করা হয় যে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অর্থাৎ বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসাবে আনুষ্ঠানিকভাবে হচ্ছে নির্ধারণ করা হয় এই 3 মার্চ 1971 সালে। ঠিক আছে, এটা আপনারা মনে রাখবেন। আর বঙ্গবন্ধুর যে বিশ্ববন্ধু, বঙ্গবন্ধুকে যে বিশ্ববন্ধু উপাধি দেওয়া হয়, এটা কিন্তু দেওয়া হয় 1972 সালে। আপনারা জানেন যে চিলির সান্টিয়াগো শহরে, চিলির রাজধানী সান্টিয়াগো, এই সান্টিয়াগো শহরে প্রথম যিনি হচ্ছে বিশ্ববন্ধু উপাধি দেন তিনি হলেন তৎকালীন বিশ্ব শান্তি পরিষদের সভাপতি রমেশ চন্দ্র সেন। ওকে, রমেশ চন্দ্র সেন হচ্ছে বঙ্গবন্ধুকে বিশ্ববন্ধু উপাধিতে ভূষিত করেন এবং বঙ্গবন্ধু হচ্ছে আপনার জুলি ও কুরি শান্তি পদকের জন্য মনোনীত হন। যদিও পরবর্তী বছরে অর্থাৎ 1973 সালে বঙ্গবন্ধুকে আনুষ্ঠানিকভাবে এই জুলিও কুরি পদক হাতে পৌঁছে দেওয়া হয়, অর্থাৎ ঢাকায়। ঠিক আছে, আর বঙ্গবন্ধুকে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি ঘোষণা করা হয় হচ্ছে 2004 সালের 14 এপ্রিল। এটা ঘোষণা করা হচ্ছে বিবিসি, অর্থাৎ বিবিসি বাংলার এক অনুষ্ঠানে ভোটাভুটির মাধ্যমে বঙ্গবন্ধু 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হন 2 বাংলার মানুষের ভোটে। ঠিক আছে, এই আর সংবিধানের 4 ক অনুচ্ছেদ বলে, সংবিধানের 4 ক অনুচ্ছেদ বলে হচ্ছে শেখ মুজিবুর রহমানকে মানে আপনার সাংবিধানিকভাবে জাতির পিতা হিসেবে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ সংবিধানের 4 ক অনুচ্ছেদ বলে বঙ্গবন্ধু বাংলাদেশের জাতির পিতা। ঠিক আছে, আবার বঙ্গবন্ধু কিন্তু আমাদের স্বাধীনতার সর্বাধিনায়ক। তাহলে স্বাধীনতার সর্বাধিনায়ক কে ছিলেন? তাহলে অবশ্যই অ্যান্সার হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঠিক আছে, যা হোক, এবার আসবো আমরা একটু 7 মার্চ 1971 সালে। ঠিক আছে, 7 মার্চ, তার মানে আমরা এখনও পড়তেছি প্রি লিবারেশন পিরিয়ড, মুক্তিযুদ্ধের ভিতরে আমরা এখনো ঢুকি নাই। আচ্ছা, 7 মার্চ 1971 এই দিন কি হয়? তাহলে এবারের বিষয় হচ্ছে আমাদের সাত মার্চ 1971। আপনারা জানেন যে পাকিস্তানি জনগোষ্ঠীর একেবারে রক্তচক্ষু উপেক্ষা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সম্মেলনের ডাক দেন এবং সেই সম্মেলনে কিন্তু আপনার আপামর বাঙালি, হয়তো বাঙালির ইতিহাসে এরকম কোনো সম্মেলন নেই যেটা হচ্ছে এত লোক অংশগ্রহণ করে, যেখানে কেউ, আপনারা যারা নীলমণি গুণের একটা বিখ্যাত কবিতা আছে, সেই কবিতাটা আপনারা পড়লে বুঝতে পারবেন যে স্বাধীনতা শব্দটি আমাদের কীভাবে আমাদের হলো। ঠিক আছে, সেই কবিতা দেখবেন যে আপনার কীভাবে বঙ্গবন্ধুর ডাকে কারা কারা অংশগ্রহণ করছিল, একেবারে কেউ বাদ যায়নি। বাঙালি একেবারে ক্ষেত থেকে মজুর কৃষক উঠে আসছিল এবং সেইটা হচ্ছে আপনার এই 7 মার্চে। তো 7 মার্চ 1971 বাঙালির জীবনের অন্যতম একটি শ্রেষ্ঠ দিন, যেদিন হচ্ছে এক প্রকার ফর্মাল না কিন্তু ইনফর্মাল স্বাধীনতার ঘোষণা হয়ে গেছে অলরেডি। কারণ বঙ্গবন্ধু এই দিন এমনভাবে বললেন যে কিছুই আর বাদ নেই। বঙ্গবন্ধু এমনভাবে বলছে যে এই বলার মধ্যেও আর কোনো কিছু বাদ থাকে না, প্রায় সব কিছু বলে দিয়েছে, কিন্তু ডিরেক্ট হচ্ছে আপনার ওই মুহূর্তে স্বাধীনতা ঘোষণা করেননি। কারণ ঘোষণা করলে কিন্তু বঙ্গবন্ধু গ্রেপ্তার হতো এবং ওই সময় হচ্ছে আপনার অনুষ্ঠানটাও বন্ধ হতো। এখন এই 7 মার্চ 1971 সালে কি, এটা হচ্ছে ঐতিহাসিক সেই ভাষণ, সেই 18 মিনিটের ভাষণ, 18 মিনিট সামথিং সেকেন্ড, অর্থাৎ 19 মিনিটের একটু কম, 18 মিনিটের ভাষণ। সেটি হচ্ছে আপনার 7 মার্চ ভাষণ। 18 মিনিটের ভাষণ, সেটি হচ্ছে কি 7 মার্চের ঐতিহাসিক ভাষণ দেওয়া হয় কয় তারিখে? এই 7 মার্চ 1971 সালে। তাহলে এই 7 মার্চ যে 1971, এটাও কিন্তু আমাদের একটি ইনফর্মাল স্বাধীনতার ঘোষণা, অর্থাৎ বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করছেন, তবে একেবারে ডিরেক্ট বলেননি, কারণ বললেই ওই মুহূর্তে গ্রেপ্তার হতো আর হয়তো বা স্বাধীনতা যুদ্ধ ওইভাবে বেগবান হতে পারতো না। ঠিক আছে, এখন বঙ্গবন্ধুর যে ভাষণটি, এটার তাৎপর্যটা কি? এটার তাৎপর্য কিন্তু নিঃসন্দেহে এর তাৎপর্য পৃথিবীর অন্যতম একটি শ্রেষ্ঠ ভাষণ। আপনারা জানেন যে পৃথিবীর ইতিহাসে যতগুলো ভাষণ আছে রেকর্ডকৃত, এর মধ্যে 1000 বছরের যে শ্রেষ্ঠ ভাষণ, সেই ভাষণ অবলম্বনে বিখ্যাত ঐতিহাসিক জ্যাকব ফিল্ড একটি গ্রন্থ লিখছে। সেটা হচ্ছে উই শ্যাল ফাইট অন বিচেস
দ্য স্পিসেস দ্যাট ইন্সপায়ার হিস্ট্রি, অর্থাৎ উই শ্যাল ফাইট অন দ্য বিচেস, এটা হচ্ছে একটা বিখ্যাত ভাষণের নাম। এটা এই ভাষণটি মূলত কে দেয়? এই বইয়ের নামকরণ করা হয়েছিল মূলত হচ্ছে চার্চিলের ভাষণ। আপনারা জানেন যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে, মনে রাখবেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিপক্ষে, কার বিপক্ষে? দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে, অর্থাৎ অক্ষ শক্তির বিরুদ্ধে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, নাম হচ্ছে কি? উইনস্টন চার্চিল একটি ভাষণ দেন। সেই ভাষণের নাম ছিল উই শ্যাল ফাইট, FIGS, উই শ্যাল ফাইট অন দ্য বিচেস। বিচ মানে তো বুঝছেন, সমুদ্রের যে বিচ আর কি। উই শ্যাল ফাইট অন দ্য বিচেস। আচ্ছা, এটা একটা ভাষণের শিরোনাম, ঠিক আছে? আপনারা জানেন যে পৃথিবীতে যে 4-5টা শ্রেষ্ঠ ভাষণ আছে, এর মধ্যে আমি যদি বলি তাহলে প্রথমেই আসবে যে ভাষণটির নাম, সেটি হচ্ছে আপনার আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ভাষণ, যেটা হচ্ছে দাসপ্রথা বিলুপ্তি উপলক্ষে আব্রাহাম লিঙ্কন তার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের গেটিসবার্গে যে ভাষণ দেন, সেই ভাষণটিকে বলা হয় পৃথিবীর 1000 বছরের শ্রেষ্ঠ ভাষণ, ঠিক আছে? এবং সেই আরেকটা উল্লেখযোগ্য ভাষণ হচ্ছে আমেরিকার একজন নিগ্রো নেতা, যেটা হচ্ছে লিঙ্কনের ভাষণের, অর্থাৎ লিঙ্কন যে ভাষণ দেয় 1863 সালে, তার 100 বছর পূর্তি উপলক্ষে লিঙ্কন মেমোরিয়ালসে দাঁড়িয়ে আরেকজন বিখ্যাত নিগ্রো অধিকার আন্দোলনের নেতা, যার নাম হচ্ছে আপনার মার্টিন লুথার কিং জুনিয়র। এই মার্টিন লুথার কিং জুনিয়র হচ্ছে একটি ভাষণ দেন। সেই ভাষণের শিরোনাম ছিল হচ্ছে আই হ্যাভ এ ড্রিম। এই আই হ্যাভ এ ড্রিমকে বলা হয় 1000 বছরের দ্বিতীয় শ্রেষ্ঠ ভাষণ। আরেকটা শ্রেষ্ঠ ভাষণ হচ্ছে উই শ্যাল ফাইট অন দ্য বিচেস। এটা দেওয়া হচ্ছে আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধে, যেটা হচ্ছে দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, ঠিক আছে? আরেকটা ভাষণের নাম হচ্ছে বঙ্গবন্ধু 7ই মার্চ ভাষণ। এই চারটাকে পৃথিবীর 1000 বছরের শ্রেষ্ঠ 4টি ভাষণের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। যেখানে 1000টি ভাষণ আছে, তার মধ্যে এই 4টি ভাষণ অন্যতম। এবং এই ভাষণের যেটা হচ্ছে জ্যাকব ফিল্ডের একটা বইয়ের নাম হয় উই শ্যাল ফাইট অন দ্য বিচেস। এটা হচ্ছে একটা শিরোনাম বইয়ের আর কি। দ্য স্পিচেস দ্যাট ইন্সপায়ার হিস্ট্রি, যেসব বক্তব্য আমাদের হিস্ট্রিকে অনুপ্রাণিত করে, তার মধ্যে এই বইয়ের যে 4টি ভাষণ আছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ, যেটা হচ্ছে সাম্প্রতিক ইতিহাসের একটি শ্রেষ্ঠ ভাষণ। তাহলে পৃথিবীর যে 4টি ভাষণের নামকরণ যদি আপনার করতে হয়, তাহলে সিরিয়াল করবেন কীভাবে? অবশ্যই আপনি বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ, উইনস্টন চার্চিলের ভাষণ, তারপর হচ্ছে আপনার আব্রাহাম লিঙ্কনের ভাষণ, এবং হচ্ছে আপনার নিগ্রো অধিকার আন্দোলনের নেতা, সেটা হচ্ছে আপনাকে যার নাম হচ্ছে আপনার মার্টিন লুথার কিং জুনিয়রের ভাষণ। এই 4টি ভাষণকে আপনি আপনার শ্রেষ্ঠ ভাষণ হিসেবে অন্তর্ভুক্ত করবেন। এখন যদি প্রশ্ন করা হয় এর মধ্যে আপনার দৃষ্টিতে সবথেকে শ্রেষ্ঠ ভাষণ কোনটি, তখন হচ্ছে আপনি এটাকে অবশ্যই, যেহেতু আপনি বাংলাদেশি, অবশ্যই আমার ভাষণকে আমি সবথেকে বড় করে দেখাবো। এবং বড় করে দেখানোর যৌক্তিকতাটা কোথায় একটু আপনাদের সেটা বলি। দেখেন, বঙ্গবন্ধু একটা ভাষণ দিলেন। বঙ্গবন্ধু তখন তৃতীয় বিশ্বের একটা দেশের নেতা, যেই দেশটা কিন্তু শুধুমাত্র স্বাধীনতার জন্য কেবল লড়াই করতেছে, বাট এই দেশটা কিন্তু স্বাধীন না। আবার বঙ্গবন্ধু কিন্তু সেই দেশের প্রেসিডেন্টও না। তাহলে বঙ্গবন্ধুর ভাষণটা শোনার জন্য কিন্তু যারা আসছে, যে ব্যক্তিগুলো আসছিল সোহরাওয়ার্দী উদ্যানে, তারা কিন্তু প্রত্যেকে ছিল রিস্কে, তাই না? কারণ তাদের যে কোনো মুহূর্তে বোম ফুটতে পারে, যে কোনো মুহূর্তে পাকিস্তান যে পরিমাণ বর্বর ছিল, যে কোনো মুহূর্তে হামলা করতে পারে, যে কোনো মুহূর্তে গুলি করতে পারে। পাকিস্তান আর্মি সবাইকে যাতে নিষেধ করছে, তারপরেও কিন্তু সেখানে হচ্ছে আপনার বঙ্গবন্ধু ভাষণ শোনার জন্য সকল মানুষ হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে জীবনের মায়া ত্যাগ করে হচ্ছে আপনার সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েছিল, তাই না? এবং সেখানে কিন্তু দেখেন যে সেখানে কিন্তু রেডিও লোকদের যাওয়া নিষেধ ছিল, সেখানে কিন্তু টিভির লোকদের যাওয়া নিষেধ ছিল, তাই না? সেখানে সরকারি লোকদের যাওয়া নিষেধ ছিল। তারপরেও হচ্ছে এই রক্তচক্ষু উপেক্ষা করে বাঙালি ভয়কে অভয় করে এই ভাষণে হচ্ছে আপনার শোনার জন্য হচ্ছে মানুষ যায়। এবং সেই স্বতঃস্ফূর্ত ভাষণ
আপনি যতগুলো ভাষণ আছে আপনি একটু শুনবেন, দেখবেন খেয়াল করে এই 4টি ভাষণের মধ্যে সব থেকে দরাজ কণ্ঠে ভাষণটি দেখা হচ্ছে আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনি যদি দেখেন যে উইনস্টন চার্চিলের ভাষণ, দেখবেন যে একেবারে জিমানো ভাষণ একটি, এটা শুনলে কিন্তু আপনার গায়ের লোম খাড়া হবে না, তাই না? বাট বঙ্গবন্ধু ভাষণটি আপনি শুনবেন, দেখবেন যে আপনার মনে হয় যেন এখনই মুক্তিযুদ্ধে ঝাঁপাই পড়ি। অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধের সব থেকে বেশি অনুপ্রেরণা জোগায় হচ্ছে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ। একটা ভাষণের মধ্য দিয়ে একটা জাতি ঝাঁপিয়ে পড়তে পারে, তার একটা বড় উদাহরণ। এবং এটাই ছিল এদেশের স্বাধীনতার একটি ইনফর্মাল ঘোষণা। সব থেকে ইনফর্মাল ঘোষণা হচ্ছে আপনার এই বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ। এখন পরবর্তীতে যারা হচ্ছে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা করছে, এটা কিন্তু মূলত আমরা যে যুদ্ধে অংশগ্রহণ করছি সেটা কিন্তু বঙ্গবন্ধু ভাষণের পরে। অন্যদের ভাষণ শুনে যে মুক্তিযুদ্ধে ঝাঁপাই পড়ছে এটা কিন্তু এরকম না। হ্যাঁ, প্রত্যেকের ভাষণে একটা তাৎপর্য আছে, তবে বঙ্গবন্ধু ভাষণের তাৎপর্য সব থেকে বেশি, এটা আমাদের বলতে হবে। আচ্ছা দেখেন, আমি যদি যুক্তি দেই যে আব্রাহাম লিঙ্কনের ভাষণ। আচ্ছা দেখেন, আব্রাহাম লিঙ্কন দেশের প্রেসিডেন্ট। তিনি কোন দেশের প্রেসিডেন্ট? তিনি আমেরিকার প্রেসিডেন্ট। আমেরিকার যে কোনো বিষয় হচ্ছে আপনার সব থেকে বেশি গুরুত্ব পায়। আপনি মিডিয়া কভারেজ বলেন, আপনার আমেরিকার প্রেসিডেন্টের সিকিউরিটি বলেন, সে সব দিকে সিকিউরিটি, তাই না? তো আমেরিকান প্রেসিডেন্ট ভাষণ দিবেন, তার সামনে হচ্ছে আপনার পৃথিবীর তাবৎ দুনিয়ার মিডিয়া উপস্থিত থাকবে, এটাই স্বাভাবিক, কারণ তিনি আমেরিকার প্রেসিডেন্ট, বুঝতে হবে। সো আবার দেখেন যে উইনস্টন চার্চিল হচ্ছে আপনার ব্রিটিশ প্রধানমন্ত্রী, এবং তখনকার প্রেক্ষাপট হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সমগ্র মিডিয়া তার দিকে, তাই না? কারণ হচ্ছে আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে একটি সবচেয়ে বড় শক্তির নাম হলো ব্রিটিশ শক্তি। সেখানে উইনস্টন চার্চিলের ভাষণ শোনার জন্য সবাই কিন্তু প্রস্তুত, এবং সেখানে কিন্তু মিডিয়া তার সামনে আসে। বাট বঙ্গবন্ধুর সামনে মিডিয়া আসাও এক প্রকার রিস্ক ছিল। সো তারপরেও বঙ্গবন্ধু ভাষণ শোনার জন্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছে, যেটা কোনো ভাষণে এত লোক আসেনি। সো পৃথিবীর ইতিহাসে হাজার বছরের শ্রেষ্ঠ ভাষণ বললে নিঃসন্দেহে আপনি বঙ্গবন্ধুর ভাষণকে বলবেন। এবং আমার দৃষ্টিতে বঙ্গবন্ধুর পরেই দ্বিতীয় শ্রেষ্ঠ ভাষণ হচ্ছে আপনার, সেটা হচ্ছে আপনার আই হ্যাভ এ ড্রিম, আমার একটি স্বপ্ন আছে। অর্থাৎ আমেরিকার একজন নিগ্রো অধিকার আন্দোলনের নেতা যে হচ্ছে মার্টিন লুথার। আচ্ছা, মার্টিন লুথার হচ্ছে একজন জার্মান ধর্মতাত্ত্বিক, এবং যিনি হচ্ছেন খ্রিস্ট ধর্মের সংস্কার করেন, এবং তার হাত ধরে পৃথিবীতে খ্রিস্টান ধর্মের আরেকটি শাখা তৈরি হয়, যার নাম হচ্ছে প্রোটেস্ট্যান্ট, অর্থাৎ আধুনিক খ্রিস্টান। রোমান ক্যাথলিক থেকে সৃষ্টি হয় প্রোটেস্টানিজম। এই প্রোটেস্টানিজমের জনক হচ্ছে আপনার মার্টিন লুথার। এখন এই জার্মান তাত্ত্বিকের জন্মের আরও প্রায় 300-400 বছর পরে আমেরিকার একজন নিগ্রো বাবা, সে তার ছেলের নাম রাখলেন মার্টিন লুথার। যেমন করে আমরা মোহাম্মদের নাম মোহাম্মদ রাখি না একই নামে, ঠিক তেমনই করে হচ্ছে একজন বাবা নাম রাখলেন কি, মার্টিন লুথার। যে ব্যক্তিও তার মতো করে ধর্মের তত্ত্ব অধ্যয়ন করে, এবং ধর্মে অধ্যয়ন করার পরে সে যখন চার্চের দায়িত্ব পালন করে, অর্থাৎ আমেরিকান মার্টিন লুথার কথা বলতেছি, তখন সে দেখলো যে আমেরিকার সবথেকে বড় সমস্যা হচ্ছে সাদা চামড়া কালো চামড়ার বিভেদ, এবং একই চার্চে একজন কালো এবং একজন সাদা একই সাথে প্রার্থনা করে না। তার মানে ধর্মের ভিত্তিতেও একটা মানে মানুষের স্কিনের ভিত্তিতে মানুষ ভাগ হচ্ছে। এই ভাগটাকে সে হচ্ছে রিমুভ করার জন্য সে কী করলো, সে ধর্ম বাদ দিয়ে হচ্ছে নিগ্রোদের অধিকার নিয়ে কাজ করা শুরু করলো। এবং তিনি যার দ্বারা অনুপ্রাণিত হলেন, তিনি হলেন এই ভারতীয় অঞ্চলের একজন বিখ্যাত নেতা মহাত্মা গান্ধী। এই মহাত্মা গান্ধীতে অনুপ্রাণিত হয়ে মার্টিন লুথার কিং জুনিয়র শুরু করলেন একটা অহিংস আন্দোলন আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো জায়গায়। এবং সেই আন্দোলনে হচ্ছে আপনার আমেরিকার সাদা কালো বিদেশি বা বিভিন্ন ইয়ারা হচ্ছে অংশগ্রহণ করলো। এবং সেই আন্দোলনের হচ্ছে আপনার একটা পূর্তি উপলক্ষে, অর্থাৎ আমেরিকার দাসপ্রথা যখন বিলুপ্ত হয় তার থেকে 100 বছর আগে, অর্থাৎ 1863 সালে যখন দাসপ্রথা বিলুপ্ত হয় তার 100 বছর পূর্তি উপলক্ষে এই মার্টিন লুথার কিং তখন মোটামুটি পৃথিবীতে ভাষণ দিয়ে জনপ্রিয় হয়ে গেছে, এবং তার দারাজ কণ্ঠের জন্য পৃথিবীতে অনেক বেশি মানুষ তার ভাষণ শুনতো, এবং সেই ভাষণেও অনেক লোক অংশগ্রহণ করছিল। এবং সেই ভাষণে এসে তার যে ভাষণ আই হ্যাভ এ ড্রিম, আমার একটি স্বপ্ন আছে, যেদিন দেখবো যে আমার 4টি ছেলেমেয়ে না 5টি ছেলেমেয়ে যেন ওনার ছিল, যারা হচ্ছে সাদা ছেলেমেয়ের সাথে একসাথে খেলতেছে, ঠিক আছে, দূর পাহাড়ে একসাথে খেলতেছে। এই যে বর্ণ বৈষম্যহীন একটা আমেরিকার স্বপ্ন, বর্ণ বৈষম্যহীন একটা পৃথিবীর স্বপ্ন, সেই ভাষণটি কিন্তু পরবর্তীতে অর্থাৎ পরের বছর যেতে নাই পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ হিসেবে এটা হচ্ছে নোবেল পুরস্কার লাভ করে, চিন্তা করতে পারেন। এবং এই ভাষণটা দেওয়ার কারণে কিন্তু নোবেল পুরস্কার কে পান, সেটা হচ্ছে আপনার মার্টিন লুথার কিং। এনার কিন্তু কিং হচ্ছে এনার উপাধি, মার্টিন লুথার কিং জুনিয়র এনাকে বলা হয়। অর্থাৎ মার্টিন লুথার কিং জুনিয়র হচ্ছে আমেরিকার নিগ্রো অধিকার আন্দোলনকারী, আর
মার্টিন লুথার হলো জার্মানির একজন বিখ্যাত ধর্মতাত্ত্বিক, যে হচ্ছে প্রোটেস্টানিজমের জনক। যা হোক, তাহলে পৃথিবীর যে শ্রেষ্ঠ ভাষণ যদি ব্যাখ্যা করতে হয় আপনি এভাবে ব্যাখ্যা করবেন, সেটা লিখিত হোক বা অন্য জায়গা হোক। তাহলে আমরা আসি কোথায়? 7 মার্চ 1971 সালে। ঠিক আছে, এটা হলো আমাদের স্বাধীনতার একটা ইনফর্মাল ঘোষণা, অর্থাৎ 7 মার্চের ভাষণ। এই 7 মার্চের ভাষণে কি কি ছিল, কত সময় ছিল, কে রেকর্ড করে, ইত্যাদি বিষয়টা হচ্ছে আপনারা কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল থেকে বিস্তারিত পড়ে নেবেন। এগুলো হচ্ছে এমসিকিউ আকারে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এবার আসবো আমরা মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ। মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ মানে অস্ত্রসহ, তাই না? কিভাবে আমরা করছিলাম বলে রাখা দরকার। এর পরের ঘটনা হচ্ছে কি, 19 মার্চ 1971। এই দিন কি হয়? এটা হলো মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র বানান কি যেন, সশস্ত্র প্রতিরোধ। আচ্ছা, প্রশ্ন হলো এটা কোথা থেকে শুরু হয়? আপনারা একটু লিখবেন, কমেন্টে লিখবেন মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ শুরু হয় কোন জায়গা থেকে এবং কারা করছিল। আচ্ছা, মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথা থেকে শুরু হয় এবং কারা করছিল? আচ্ছা, বলে রাখা দরকার, দেখেন আপনারা ম্যাপের দিকে তাকান একটু, গাজীপুর। আচ্ছা, একটু আপনার কমেন্টে জানান মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ শুরু হয় কোন জায়গা থেকে এবং কারা করছিল মূলত। দেখেন আমি কিছু কিছু পয়েন্টের নাম লিখছি, দেখেন হবিগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম, মংলা, বঙ্গোপসাগর, যশোর, মেহেরপুর, মুজিবনগর, কলকাতা, রাজশাহী। দেখছেন, মুক্তিযুদ্ধে এই জায়গাগুলো অনেক ইম্পর্টেন্ট। আরও কিছু জায়গার নাম না বললেই নয়, এর মধ্যে একটা আছে আগরতলা, এদিকে আছে শিলং। আমাদের মুক্তিযুদ্ধের সবথেকে গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গার নাম এখানে লিখলাম। আপনারা একটু বলবেন মুক্তিযুদ্ধে গাজীপুরের তাৎপর্যটা কী আসলে? আমাদের মুক্তিযুদ্ধের সবথেকে গুরুত্বপূর্ণ কয়েকটি, আচ্ছা, মুক্তিযুদ্ধের গাজীপুর থেকে আসলে কি শুরু হয়েছিল এবং মুক্তিযুদ্ধে গাজীপুরের ভূমিকাটা কি আছে? আচ্ছা, একটু বলে রাখা দরকার, 19 মার্চ 1971 সালে মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ শুরু হয় মূলত গাজীপুর থেকে। কোন জায়গা থেকে বলুন তো? গাজীপুর থেকে। এই দিন হলো কি হয় দেখেন, এটা হচ্ছে গাজীপুরের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট। জায়গার নাম হলো কি? রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট। অর্থাৎ 19 মার্চ 1971 সালে মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ শুরু হয় গাজীপুরের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে। এই দিন কী হয় দেখেন, যে এই দিন হলো পাকিস্তানিরা মূলত অস্ত্র আনতে যায়। অর্থাৎ বুঝতেই পারছেন, যেহেতু ঢাকাকে প্রথম অ্যাটাক করবে, তাই না? অর্থাৎ মুক্তিযুদ্ধ যে পূর্ব প্রস্তুতি পাকিস্তানের নিচ্ছিল, তার মধ্যে একটা ছিল যে ঢাকায় অস্ত্র আনতে হবে এবং তার জন্য ঢাকার আশপাশের যে ক্যান্টনমেন্টগুলো আছে, যেমন সাভার অথবা গাজীপুর অথবা টাঙ্গাইল, এখান থেকে কী আনতে হবে? অস্ত্র আনতে হবে। তাহলে এরা প্রথম হচ্ছে কি করতে যায়, সেটা হচ্ছে আপনার পাক ব্রিগেডিয়ার, মনে রাখবেন যে পাক মানে পাকিস্তান, পাক ব্রিগেডিয়ার নাম হচ্ছে জাহানজা, কি জানো? জাহানজে, হ্যাঁ, জাহানজের নেতৃত্বে গাজীপুরের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে অস্ত্র আনতে যায় পাকিস্তান সেনাবাহিনী। বুঝতে পারছেন কি না? এবং সেখানে হচ্ছে গাজীপুরের এই রাজেন্দ্রপুরে বাঙালিরা প্রথম প্রতিরোধ গড়ে তোলে। অর্থাৎ মুক্তিযুদ্ধ মূলত আনুষ্ঠানিকভাবে শুরু হয় 19 মার্চ 1971 সালে। সেটা হচ্ছে
সেটা হচ্ছে একটা আনুষ্ঠানিক না, এটা হচ্ছে ইনফর্মাল শুরু হয়েছিল 19 মার্চ থেকে, অর্থাৎ এই দিন গাজীপুর থেকে প্রথম প্রতিরোধ গড়ে তোলে গাজীপুরের মানুষ। এবং আপনারা জানেন যে বর্তমান যে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আছেন, নাম হচ্ছে আপনার আকম মোজাম্মেল হক, এনারা সহ এনাদের নেতৃত্বে, অর্থাৎ আপনারা জানেন যে ওই সময় হচ্ছে গাজীপুর ছিল মূলত হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের আরও একজন বিখ্যাত নায়ক, যার নাম হচ্ছে বঙ্গবন্ধুর পরেই যার মুক্তিযুদ্ধের ভূমিকা সবথেকে বেশি, তিনি হলেন হচ্ছে আমাদের আরেকজন মহান নেতা, নাম হচ্ছে তাজউদ্দিন আহমেদ। অর্থাৎ তাজউদ্দিন আমাদের এলাকায় অস্ত্র আনতে গেলে এরা হচ্ছে প্রথম প্রতিরোধ করে, এবং সেখানে হচ্ছে পাক ব্রিগেডিয়ার জাহাঙ্গীরের নেতৃত্বে। ঠিক আছে, তাহলে প্রথম প্রতিরোধ শুরু হয় গাজীপুর থেকে, এবং সেই স্মরণে হচ্ছে যুদ্ধ পরবর্তীতে এই গাজীপুরে একটি ভাস্কর্য স্থাপিত হয়, যেটি হচ্ছে গাজীপুর যে চৌরাস্তা আছে, এই গাজীপুর চৌরাস্তায়, অর্থাৎ মুক্তিযুদ্ধের যে প্রথম সশস্ত্র প্রতিরোধ, এই প্রতিরোধের মানে প্রেক্ষাপটে এই প্রতিরোধকে স্মরণীয় রাখার জন্য গাজীপুরের চৌরাস্তা যেটাকে আমরা বলি, এই গাজীপুর চৌরাস্তায় একটি ভাস্কর্য স্থাপিত হয়, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য, এবং এটাই কিন্তু মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য। সেই ভাস্কর্যটির নাম কি একটু আপনারা বলবেন? গাজীপুর চৌরাস্তায় যে বিখ্যাত ভাস্কর্যটি আছে, এটা কিন্তু বিসিএস ভাই অনেক জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, আপনারা বলবেন সেই ভাস্কর্যটির নাম কি। অর্থাৎ মুক্তিযুদ্ধের সশস্ত্র প্রতিরোধ, এটার প্রেক্ষাপটে গাজীপুর চৌরাস্তায় একটি ভাস্কর্য আসে, সেই ভাস্কর্যটির নাম কি? এটা হচ্ছে 1973 সালে এই ভাস্কর্যটি স্থাপিত হয়। দুইটা প্রশ্ন, এই ভাস্কর্যের নাম কি আর সেই ভাস্কর্যের ভাস্করের নাম কি, আপনারা একটু বলবেন। এটা একটা উচ্চতম ভাস্কর্য, দ্রুত বলবেন, আমি একটু অ্যান্সার দেখব। দ্রুত। আচ্ছা, নওশীন নিহারিকা বলছে জাগ্রত চৌরঙ্গী। বিদ্যানচন্দ্র দাস বলছে জাগ্রত চৌরঙ্গী। আচ্ছা, আরও বলি আমরা, একটু কমেন্টে জানান সেই ভাস্কর্যটার নাম কি। গাজীপুর চৌরাস্তায় 1973 সালে এই ভাস্কর্যটি স্থাপিত হয়, তার নাম হলো জাগ্রত চৌরঙ্গী, মনে রাখতে হবে, জাগ্রত চৌরঙ্গী। ঠিক আছে, এই জাগ্রত চৌরঙ্গীর ভাস্করের নাম কি, মানে স্থপতি কে বলেন তো? জাগ্রত চৌরঙ্গীর স্থপতি কে? দ্রুত, ভাস্করের নাম কি? ভাস্করের নাম হলো আব্দুর রাজ্জাক, মনে রাখবেন, আব্দুর রাজ্জাক। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভাই প্রশ্ন করা হতে পারে। তাহলে এই যে জাগ্রত চৌরঙ্গীটা, এটা কোন প্রেক্ষাপটে, মনে রাখতে হবে। ঠিক আছে, অনেক বইয়ে ভুল দেওয়া, যেমন জাগ্রত চৌরঙ্গী কোন প্রেক্ষাপটে, অনেক বইয়ে ভুল দেখলাম যে এটা হলো 69-এর গণ অভ্যুত্থান। না, কথাটা ভুল, এটা হলো মুক্তিযুদ্ধ প্রি লিবারেশন পিরিয়ড, মানে লিবারেশনের আগেই যদি কোনো কিছু হয়, যেই ঘটনাগুলো অনেক বেশি তাৎপর্য বহন করে। যেমন দেখেন, মুক্তিযুদ্ধের আগেই কিন্তু, অর্থাৎ মুক্তিযুদ্ধ যখন চলে, মুক্তিযুদ্ধ চলাকালীন কিন্তু আমাদের একজন বিখ্যাত শিক্ষক ঢাকা ইউনিভার্সিটির, যাকে বলা হয় আনোয়ার পাশা। ঠিক আছে, আপনারা জানেন যে শহীদ আনোয়ার পাশা একজন বিখ্যাত লেখক, তিনি কিন্তু মুক্তিযুদ্ধ শুরুতে মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস লেখেন, যার নাম হচ্ছে রাইফেল রটি আওরাত। ঠিক আছে, এখন মুক্তিযুদ্ধের সময়ে কবিতা লেখা, মুক্তিযুদ্ধের সময়ে উপন্যাস লেখা, অথবা মুক্তিযুদ্ধের ডিরেক্ট যে কোনো কিছু ফুটেজ সংগ্রহ করা, এটার গুরুত্ব কিন্তু অনেক বেশি। যেমন দেখেন যে আমাদের অনেক মুক্তিযুদ্ধ যখন শেষ হয়ে গেছে, দেশ যখন স্বাধীন হয়ে গেছে, তখন কিন্তু দেশ থেকে সুবিধা নেওয়ার জন্য অনেকেই হয়তো মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা করছে, নিজেদেরকে মুক্তিযুদ্ধ প্রমাণ করার জন্য অনেকে মুক্তিযুদ্ধের সিনেমা করছে, কিন্তু যুদ্ধের মাঝখানে যে ডিরেক্ট কেউ ফুটেজ সংগ্রহ করছে, এই ধরনের সাহস পৃথিবীতে খুব কম লোকের ছিল। এবং তার মধ্যে একজন উল্লেখযোগ্য ছিল হচ্ছে আমাদের জহির রায়হান। যে কারণে জহির রায়হান আমাদের মুক্তিযুদ্ধে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর কারণটা হচ্ছে দেখেন, সবাই কিন্তু যুদ্ধের পরে এসে মানে সিনেমা করছে, বাট তিনি একমাত্র ব্যক্তি যিনি হলেন যুদ্ধের মাঝখানে যে ফুটেজ সংগ্রহ করছে, এবং তার কিন্তু খেসারত তাকে দিতে হয়েছে নিজের জীবন দিয়ে। তিনি স্বাধীন দেশ দেখে গেলেন, কিন্তু স্বাধীন দেশে এসে তার জীবন রয়ে গেল না, তাই না? তার ভাইকে হারাতে হলো, তাকে নিজেকেও হারাতে হলো ভাইকে খুঁজতে গিয়ে। তার মানে মুক্তিযুদ্ধের মাঝখানে যারা অংশগ্রহণ করছে,
এবং তিনি নিজেই যুদ্ধ করছে, আবার নিজেই ফুটেজ সংগ্রহ করছে, এবং তার যে বিখ্যাত কয়েকটি ডকুমেন্টারি ছিল সেটা হচ্ছে আপনার কী কী যেন আপনার লেট দেয়ার বি লাইট। আচ্ছা, জহির রায়হানের যে 3টা ডকুমেন্টারি আছে মুক্তিযুদ্ধকালীন একেবারে, সেই 3টার নাম আপনারা লেখেন কমেন্টে, ঠিক আছে। সো আরেকটা দেখেন যে এই যে আনোয়ার পাশা যেটা বললাম রাইফেল দুটি আওরাত, এই উপন্যাসটির গুরুত্ব কেন বেশি? কারণ দেখেন যুদ্ধের মাঝখানে, যুদ্ধের শুরুতে উনি লেখা শুরু করছিল, আর এটা যখন উনি যেখানে শেষ করছে সেই শেষের জায়গাটা কিন্তু ছিল হচ্ছে মুক্তিযুদ্ধের আশাবাদ নিয়ে। অর্থাৎ তিনি কিন্তু স্বাধীন দেশ দেখে যেতে পারেন নাই, কারণ 14 ডিসেম্বরের আগেই 16 ডিসেম্বরের আগেই তিনি কিন্তু শহীদ হলেন। তার মানে তিনি কিন্তু স্বাধীন দেশ দেখে যেতে পারছে, বাট স্বাধীনতা যুদ্ধ কিন্তু তার শেষ হয়নি। সো তিনি যে আশাবাদ ব্যক্ত করছিলেন দেশ স্বাধীন হবে, দেশ স্বাধীন হলে কি হবে না হবে এই বিষয় নিয়ে, অর্থাৎ একটা আশাবাদ নিয়ে, যেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। সো এই কারণে রাইফেল দুটি আওরাতের গুরুত্ব এত বেশি। আবার দেখেন যে মুক্তিযুদ্ধকালীন কবিতা লিখছে এরকম একজন উল্লেখযোগ্য কবির নাম হচ্ছে আপনার নির্মলানন্দ গুণ অথবা শামসুর রহমান। শামসুর রহমান যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন হয়তো অনেক কবি সাহিত্যিক কলকাতায় পালাই গেছে বা এখানে সেখানে, বা শামসুর রহমান কিন্তু এই মুক্তিযুদ্ধে হয়তো বা পালিয়ে এই দেশের ভিতরে বসেই হচ্ছে কবিতা লিখছে, এবং সেই কবিতাগুলো কিন্তু আমাদের অনুপ্রেরণা যোগাচ্ছে। সো যেসব শিল্পীরা, যেসব সাহিত্যিকেরা যারা একেবারে মুক্তিযুদ্ধকালীন অবদান রাখছে এদের অবদান অনেক বেশি। অনেকেই কিন্তু আপনার দেশের মাঝখানে থেকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে বসে হচ্ছে আপনার অনেক সংবাদ পাঠ করছে, এই করছে সেই করছে, এদের গুরুত্ব অনেক বেশি। বাট যুদ্ধ শেষ হয়ে গেলে অনেকে সিনেমা করছে, বাট সেটার গুরুত্ব ওইভাবে বহন করে না যতটা হচ্ছে যুদ্ধকালীন বিষয়টা বহন করে। আমরা বুঝতে পারছি কিনা? সো মুক্তিযুদ্ধকালীন কোথায় কি ঘটছিল সেই বিষয়গুলো আমাদের কাছে অনেক বেশি উল্লেখযোগ্য। এর মধ্যে তাহলে আমরা মুক্তিযুদ্ধ শুরু কিন্তু এখনো হয়নি, অর্থাৎ 25শে মার্চ যে শুরু হলো, 25শে মার্চ থেকে যেদিন হচ্ছে আপনাদের প্রথম প্রতিরোধটা শুরু হয়, আমাদের প্রতি আক্রমণটা করে, যেটাকে বলা হচ্ছে অপারেশন কি বলুন তো? আচ্ছা, এবার আসবো আমরা তাহলে 25 মার্চ 1971। এখানে যে আমরা এদিক শেষ করব, তারপর আমরা কুইজ করব। 26 মার্চ থেকে আমাদের পরবর্তী ক্লাস চলবে, ঠিক আছে? 25 মার্চ 1971 এই দিন কি হয়? ঘটনার নাম কি? 25 মার্চ 1971। দেখেন এই দিন যেই ইয়াটা করা হয় সেটি হচ্ছে অপারেশন সার্চলাইট। কি বলেন তো? অপারেশন সার্চলাইট। আচ্ছা, অপারেশন সার্চলাইটটা কিন্তু মূলত করা হয় ভিয়েতনাম যুদ্ধে আমেরিকা যেই অপারেশন করছিল তার প্রেক্ষাপটে, অর্থাৎ ওইটাকে স্মরণীয় করে, মানে ওইটার একটা আদলে তৈরি করছিল অপারেশন সার্চলাইট। এটার কিন্তু প্রথম নাম অপারেশন সার্চলাইট ছিল না, এর প্রথম নাম ছিল অপারেশন ব্লিটজ, BLITZ, ঠিক আছে? তাহলে অপারেশন সার্চলাইটের প্রথম নাম কি ছিল? অপারেশন ব্লিটজ, ঠিক আছে? এই অপারেশন সার্চলাইটটা কি আপনারা বুঝতেই পারছেন। যখন আমাদের মুক্তিযুদ্ধ শুরু হবে তার আগেই হচ্ছে আমাদের এই দেশটাকে একবার আতর্কিতভাবে আক্রমণ করে পাকিস্তানিরা, সেটা হচ্ছে 25শে মার্চ 1971 সালে, অর্থাৎ 25শে মার্চের লাস্টের দিকে। আর তখনই কিন্তু প্রায় 26শে মার্চ শুরু হবে একটু পরেই, তাই না? এটা ছিল একটা কাল রাত বা কালো রাত, যাই বলেন না কেন, কাল আমাদের জাতীয় জীবনে একটা কাল ঘটনা। আর কালো যদি বলি তাহলে অবশ্যই কালো ছিল, তা ওই দিন ছিল অমাবস্যা। যাই হোক, এটা সম্ভবত কয় তারিখ ছিল, সরি কী বার ছিল আমি জানি না, বৃহস্পতিবার হয়তো কিনা। যাই হোক, এটা হচ্ছে অপারেশন সার্চলাইট। এই অপারেশন সার্চলাইটের টার্গেট ছিল প্রধানত 3টা। এই 3টার একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার আবাসিক হলগুলো। আমি আগেই বলছি, কারণ ঢাকা ইউনিভার্সিটি থেকেই হচ্ছে পতন হয়েছে ওদের বারবার, তাই না? এবং এখান থেকেই পাকিস্তানের বিরুদ্ধে বারবার কি আসছে? প্রতিরোধ আসছে। আচ্ছা, আরেকটা হচ্ছে বিডিআর পিলখানা, আর আরেকটা জায়গা হচ্ছে বিডিআর পিলখানা, আরেকটা হচ্ছে আপনার রাজারবাগ পুলিশ লাইন। কারণ এই 3টাই বাঙালির প্রধান অস্ত্র, তাই না? এখান থেকেই বাঙালিকে নিরস্ত্র করতে পারলে বাঙালি যে কোনো মুহূর্তে পিছিয়ে যাবে। সো এই অপারেশন সার্চলাইট সম্পর্কে এবার একটু আমরা বিস্তারিত জানব। আচ্ছা, আমরা একটু বলে রাখা দরকার যে আচ্ছা দেখেন যে অপারেশন সার্চলাইট একটু আপনারা লেখেন যে 18 মার্চ 1971 সালে, একটু প্রেক্ষাপটে আসি আমরা, ঠিক আছে? যে কবে এই অপারেশন সার্চলাইট
প্রণয়ন করা হয় সেটা হচ্ছে 18 মার্চ 1971 সালে। তার মানে এটা কিন্তু গোপনে করছিল ওরা, তাই না? এই 25শে মার্চ যে এরা আক্রমণ করবে, এই আক্রমণের তারিখটা ওরা কবে ঠিক করছিল সেটা হচ্ছে 18 মার্চে। তো বুঝতে পারছে কিনা আপনারা? তাহলে 18 মার্চ 1971 সালে, আমি প্রেক্ষাপটে আসতেছি, 1971 সালে পাকিস্তানের মেজর নাম হচ্ছে রাও ফরমান আলী। রাও ফরমান আলীর, আসলে মেজর না মনে হয়, পাকিস্তানের মেজর জেনারেল মনে হয়, রাও ফরমান আলীর নির্দেশে, সরি ভুল বললাম, রাও ফরমান আলী এবং হচ্ছে আরেকজন হচ্ছে আপনার ব্যক্তির নাম হলো খাদিম হোসেন, ঠিক আছে? খাদিম হোসেন কার নির্দেশে? সেটা হচ্ছে আপনার টিক্কা খানের নির্দেশে। টিক্কা খানের নির্দেশে ভিয়েতনাম যুদ্ধে পরিচালিত, মনে রাখবেন, ভিয়েতনাম যুদ্ধে পরিচালিত অপারেশন মাইলাম, আচ্ছা অপারেশনের নাম কি? মাইলাম, একটু লিখে দেই, মাকের মা রস্যই, মাইলাম। আচ্ছা, অপারেশন মাইলাম অবলম্বনে অপারেশন ব্লিটজ প্রণয়ন করে। অপারেশন কি? ব্লিটজ প্রণয়ন করে, যার পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় অপারেশন সার্চলাইট। তাহলে এই অপারেশন সার্চলাইটের প্রথম নাম ছিল অপারেশন ব্লিটজ, এবং এই অপারেশন ব্লিটজটা মূলত হচ্ছে কোন আদলে তৈরি করে? সেটা হচ্ছে আপনার ভিয়েতনাম যুদ্ধে আমেরিকা যুক্তরাষ্ট্র ভিয়েতনামিজদেরকে একেবারে সমূলে উৎপাদন করার জন্য যেই অপারেশনটা চালায় তার নাম ছিল অপারেশন মাইলাম। এই অপারেশন মাইলাম থেকে আসছে অপারেশন সার্চলাইট। বুঝতে পারছেন কি? তাহলে অপারেশন সার্চলাইটের জন্য নির্দেশ দেয় কে? নির্দেশ দেয় হচ্ছে আপনার অপারেশন সার্চলাইটের নির্দেশদাতা হচ্ছে টিক্কা খান, আর এটাকে বাস্তবায়ন করে হচ্ছে রাও ফরমান আলী এবং খাদিম হোসেন। বুঝছেন? এই নামগুলো ইতিহাসে কুখ্যাত। খাদিম হোসেন এবং রাও ফরমান আলী হচ্ছে এটাকে কি করে? প্রণয়ন করে। বুঝতে পারছেন কিনা? তাহলে টিক্কা খানের নির্দেশে এটা হচ্ছে আপনার প্রণয়ন করা হয়। এবং 25শে মার্চ, এই 18 মার্চের প্রথম নাম ছিল অপারেশন ব্লিটজ, আর 25শে মার্চ এটার নাম হয় হচ্ছে অপারেশন সার্চলাইট। অর্থাৎ 25শে মার্চ অপারেশন ব্লিটজের নাম, 18 মার্চে হয় 15 অপারেশন ব্লিটজ, আর 25শে মার্চ এটাকে নাম চেঞ্জ করে ডাকা হয় অপারেশন সার্চলাইট। এইটা হলো, অথবা অপারেশন এথনিক ক্লিনিং। অর্থাৎ এটা কিন্তু শুধুমাত্র একেবারে ডাইরেক্ট ওরা বলছিল যে আমাদের মাটি চাই না, সরি কি জানো, এদেশের মানুষ চাই না, মাটি চাই। বুঝতেই পারছেন? একেবারে সমূলে ধ্বংস করো, আমাদের সভ্যতা ধ্বংস করো, আমাদের মানুষ মেরে ফেলো, আমরা কিছুই চাই না, শুধুমাত্র পোড়া মাটি হলেই চলবে। সো এই পোড়া মাটির নীতির জনককে, আচ্ছা এই পোড়া মাটির নীতির জনক বলা হয় এই কারণে ইয়াহিয়া খানকে, কারণ যেহেতু ইয়াহিয়া খান যেহেতু এই অঞ্চলের প্রধান, সেহেতু ইয়াহিয়া খানকে বলা হয় পোড়া মাটির নীতির জনক। ঠিক আছে? পোড়া মাটি জিনিসটা কি এটা আপনাদের বুঝতেই পারছেন। তিনি বলছিলেন যে দেশের মানুষ চাই না, কি চাই? মাটি চাই। সো এটাকে বলা হয় পোড়া মাটি হলেই চলবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে তো 26শে মার্চ, বুঝতেই পারছেন 26শে মার্চ কি হয়। 26শে মার্চ হচ্ছে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন। অর্থাৎ 25শে মার্চ শেষ, 26শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা দেন, এবং সেই ঘোষণা হচ্ছে আপনার বার্তা, অর্থাৎ সেইটা হচ্ছে আপনার চট্টগ্রামে পাঠিয়ে দেওয়া হয়, এবং চট্টগ্রাম থেকে প্রথমে যিনি পাঠ করেন তিনি হলেন আওয়ামী লীগের নেতা এম এ হান্নান, এবং পরের দিন অর্থাৎ 27 মার্চ হচ্ছে এটাকে পুনরায় পাঠ করেন হচ্ছে আপনার জিয়াউর রহমান। এইভাবে করে হচ্ছে আমাদের স্বাধীনতা আমাদের বঙ্গবন্ধুর কাছ থেকে আরও অনেকে হচ্ছে এটা পাঠ করেন। আরও আছে বেতার থেকে এটা পাঠ করছিল হচ্ছে বেলাল মোহাম্মদ। এরকম অনেকে হচ্ছে বঙ্গবন্ধুর ভাষণটি বারবার পাঠ করেন। এখন বঙ্গবন্ধুর ভাষণটি কিন্তু আপনার ওই সময় সারা বিশ্বের মানুষ শুনতে পারে নাই। এর মেইন কারণটা কী ছিল? তার কারণটা ছিল হচ্ছে তৎকালীন যোগাযোগ ব্যবস্থা। বুঝতেই পারছেন, যদিও একজন মেজরের কণ্ঠ থেকে হচ্ছে পরবর্তীতে বিবিসি সহ অন্যান্য বেতার কেন্দ্রগুলো হচ্ছে এটাকে রিলে করে, এবং বিশ্বব্যাপী এটাকে মোটামুটি প্রচার হয়।
তো এভাবে করে হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের মহান বার্তা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং মুক্তিযুদ্ধের জন্য আমাদের যেই ব্যক্তিগুলোর অবদান অনেক বেশি এবং মুক্তিযুদ্ধের ভিতরকার ঘটনা 26শে মার্চ থেকে সেগুলো আমরা পরবর্তীতে কোথাও আলোচনা করব। তার আগে আমরা একটু বলবো এই জায়গাগুলোর গুরুত্ব কোথায়, আপনারা একটু প্রশ্ন অ্যান্সার দিবেন। হবিগঞ্জ, আচ্ছা হবিগঞ্জের একটা চা বাগান আছে, সেই চা বাগান নাম হচ্ছে তেলিয়াপাড়া চা বাগান। এই হবিগঞ্জের ভূমিকাটা কি মুক্তিযুদ্ধে? মুক্তিযুদ্ধে হবিগঞ্জের ভূমিকাটা কি? আচ্ছা আপনারা একটু অ্যান্সার দিবেন জাস্ট সংক্ষেপে, আমি যেন বুঝতে পারি এভাবে আর কি একটু বলবেন। আচ্ছা অপারেশন ব্লিটস নামটা কি ভুল হয়েছে? BLITZ মনে হয়, আচ্ছা যাই হোক ব্লিটস হতে পারে। তাহলে মুক্তিযুদ্ধে হবিগঞ্জ নামটা কেন উল্লেখযোগ্য? আপনারা জানেন যে মুক্তিযুদ্ধের রূপরেখা কেমন হবে, যেহেতু বঙ্গবন্ধু গ্রেপ্তার হয়ে গেছে 26শে মার্চ, সেহেতু বঙ্গবন্ধুর অবর্তমানে আরও যে ব্যক্তিগুলো মুক্তিযুদ্ধের ভূমিকা রাখে এর মধ্যে অবশ্যই প্রথমে যে ব্যক্তির নাম আসবে তাজউদ্দিন আহমেদ। তাজউদ্দিনের পরে যে নামটা আমি মনে রাখবো সেটা হচ্ছে আপনার পাপা টাইগার খ্যাত পাপা টাইগার। আপনারা বলুন তো পাপা টাইগার কার উপাধি? পাপা টাইগার খ্যাত ব্যক্তির নাম কি বলুন তো? MAG ওসমানী। MAG ওসমানী আমাদের মুক্তিযুদ্ধের রণকৌশল সংক্রান্ত একটি বৈঠক করছিল হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগানে, যেটা এখন তৎকালীন সিলেট জেলা, বর্তমানে হবিগঞ্জ। এই হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগানে পাপা টাইগার খ্যাত MAG ওসমানী নেতৃত্বে একটি বৈঠক হয়। সেই বৈঠকে মুক্তিযুদ্ধের রূপরেখা নিয়ে আলোচনা করা হয়, যেখানে একেবারে এটা ছিল মূলত হবিগঞ্জ ইন্ডিয়া সীমান্তে, বুঝতে পারছেন কি না, যেখানে ইন্ডিয়ান আরও কিছু ব্যক্তিও ছিল এই দিকের ত্রিপুরা অঞ্চলের, ঠিক আছে। এখানে একটা বৈঠক হয়, সেই বৈঠকে হচ্ছে মুক্তিযুদ্ধের রূপরেখা সংক্রান্ত একটি রণকৌশল সংক্রান্ত একটি বৈঠক হয় বিধায় এই বৈঠকটাকে বলা হয় তেলিয়াপাড়া রণকৌশল। তাহলে মুক্তিযুদ্ধে তেলিয়াপাড়া রণকৌশল কি, এটা কিন্তু আপনারা লিখিত পরীক্ষা আসতে পারে, ঠিক আছে। তাহলে তেলিয়াপাড়া রণকৌশলটা হলো, এটা হলো মূলত মানে মুক্তিযুদ্ধের একটা প্রথম রণকৌশল যাকে বলা হয় তেলিয়াপাড়া রণকৌশল। এখানে কিন্তু আপনার মুক্তিযুদ্ধকে সেক্টর ভিত্তিক ভাগ করার জন্য প্রথম দিকে কয়েকটি সেক্টরে ভাগ করা হয়েছিল, ওই দক্ষিণ অঞ্চল উত্তর অঞ্চল এরকম কিছু ভাগ ছিল, এবং এটা করছিল কে? পাপা টাইগার খ্যাত MAG ওসমানী। এখন আমাদের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কেন MAG ওসমানীকে বানানো হলো এটা একটু আমরা বলি, এই প্রসঙ্গে একটু বলি। দেখেন MAG ওসমানী এই যে পাপা টাইগার উপাধিটা পায় কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধের সময়, এবং ইনি একমাত্র ব্যক্তি তৎকালীন আমাদের সেনাবাহিনীতে, ইনি কিন্তু ওই সময় ছিল অবসরপ্রাপ্ত একজন কর্নেল, তাই না। এখন ওই মুহূর্তে আপনারা জানেন যে এই বাংলাদেশ থেকে পাকিস্তানে খুব বড় অফিসার হতো না, এবং তার মধ্যে কিন্তু সবথেকে বড় অফিসার ছিল হচ্ছে MAG ওসমানী, যদিও সে ছিল রিটায়ার্ড কর্মকর্তা এবং সিনিয়র ব্যক্তি যেহেতু, এবং তার একটা বৈশিষ্ট্য ছিল সে হচ্ছে আপনার তিনটা দেশে হচ্ছে আপনার সে কম বেশি দায়িত্ব পালন করছে। সেটা কীভাবে দেখেন, এনার মানে সৈনিক জীবন শুরু হয়েছিল মূলত হচ্ছে আপনার থেকে একেবারে ব্রিটিশ ইন্ডিয়ায়। সো ব্রিটিশ ইন্ডিয়া, স্বাধীন পাকিস্তান এবং পরবর্তীতে বাংলাদেশ, এই তিনটা দেশের মানে হচ্ছে সেনাবাহিনীতে কাজ করার তার দক্ষতা ছিল, সেটা হচ্ছে আপনার MAG ওসমানীর। এবং তিনি কিন্তু আর কি ভারত পাকিস্তান যুদ্ধের সময় সে সরাসরি যুদ্ধ করছিল, সো তার একটা যুদ্ধের একটা এক্সপিরিয়েন্সও ছিল। সো একজন সিনিয়র কর্মকর্তা তাকে হচ্ছে আপনার এই মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি করেন হচ্ছে আপনার আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের সময়, সেটা হচ্ছে আপনার তাজউদ্দিন আহমেদ, ঠিক আছে, সব থেকে সিনিয়র। এখন দেখেন যে এনার পরবর্তীতে মুক্তিযুদ্ধে দ্বিতীয় যে ব্যক্তির দায়িত্বটা আছে সেটা হচ্ছে MA রব। সেটা হচ্ছে কে বলুন তো? MA রব। ইনি ছিলেন কিন্তু সেনাপ্রধান। আমাদের মুক্তিযুদ্ধে সেনাপ্রধান ছিল কে? সেটা হচ্ছে MA রব। MA রব। আচ্ছা MA রবের ভূমিকাটা কি? সেও কিন্তু একজন উল্লেখযোগ্য কর্মকর্তা ছিল, ইনি ছিল কর্নেল, এটাও কিন্তু ওই সময় সর্বোচ্চ পদ কর্নেল। আর বাকি যে ব্যক্তিগুলো ছিলেন মুক্তিযুদ্ধে যারা হচ্ছে সেক্টর কমান্ডার অথবা
সাব সেক্টর কমান্ডার, এদের প্রত্যেকেই কিন্তু আপনার মেজরের উপরে কেউ ছিল, হয় মেজর না হলে ক্যাপ্টেন। আপনারা দেখবেন খেয়াল করে প্রায় প্রত্যেকে মেজর না হলে ক্যাপ্টেন, যেমন খালেদ মোশাররফ, এটিএম হায়দার, তারপর হচ্ছে আপনার নাজমুল হক, তারপর হচ্ছে জিয়াউর রহমান, আরও যারা ছিলেন তারা প্রত্যেকে ছিল হচ্ছে আপনার মিনিমাম হচ্ছে আপনার ক্যাপ্টেন অথবা হচ্ছে আপনার মেজর। সো এই মুক্তিযুদ্ধের সময় হচ্ছে আপনার এই দুই ব্যক্তি ছিল সবচেয়ে সিনিয়র, এমএজি ওসমানী রিটায়ার কর্মকর্তা, তারপর ছিল হচ্ছে এম এ রব। সো এম এ রব হন সেনাপ্রধান, আর পাপা টাইগার খ্যাত এমএজি ওসমানী হন সমগ্র সেনাপতি। ঠিক আছে, এই আর মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক যেহেতু রাষ্ট্রপতি, কারণ হচ্ছে রাষ্ট্রপতির নামেই হচ্ছে আপনার মূলত একটি যুদ্ধ পরিচালিত হয়। সো মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিল হচ্ছে আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সর্বোচ্চ ব্যক্তি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মোটামুটি এই দিকটা আপনারা দেখলেন। আচ্ছা, এরপরে চট্টগ্রামের ভূমিকা তো বললামই। এখান থেকে ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে হচ্ছে আপনার স্বাধীনতা ঘোষণা পাঠ হয়, অনেকে পাঠ করেন। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল হচ্ছে আপনার এম এ হান্নান, বেলাল মোহাম্মদ এবং জিয়াউর রহমান। ঠিক আছে, এখানে নিয়ে তর্ক বিতর্ক আছে, যা হোক। তাহলে চট্টগ্রাম এটা। আচ্ছা, এরপর একটু আসি আমি মংলা আর এইদিকে বঙ্গোপসাগর। দেখেন যে মুক্তিযুদ্ধে 10 নং সেক্টর ছিল মূলত নৌ সেক্টর। এই নৌ সেক্টরে অন্তর্ভুক্ত ছিল 3টা বিষয় মনে রাখবেন উল্লেখযোগ্য। একটা হচ্ছে বঙ্গোপসাগর, একটা হচ্ছে চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম না কিন্তু মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধে চট্টগ্রাম হচ্ছে 1 নং সেক্টরে, মনে রাখবেন। ওকে, মুক্তিযুদ্ধে সমগ্র চট্টগ্রাম মানে এখান থেকে শুরু করে ফেনী নদী থেকে শুরু করে সমগ্র চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চলটা ছিল 1 নং সেক্টরে, কিন্তু চট্টগ্রাম বন্দর ছিল কিন্তু 10 নং সেক্টরে। ইউ হ্যাভ টু বুঝতে হবে, ঠিক আছে, এইগুলো যেন ভুল করা যাবে না। তাহলে মুক্তিযুদ্ধে চট্টগ্রাম 1 নং সেক্টরে আর চট্টগ্রাম সমুদ্র বন্দর ছিল 10 নং সেক্টরে, মনে রাখতে হবে। আচ্ছা দেখেন, মুক্তিযুদ্ধে মোংলা অথবা চালনা, এর আগে নাম ছিল কি চালনা, বর্তমান নাম কি মোংলা। এই যে মংলা অথবা চালনা সমুদ্র বন্দর ছিল হচ্ছে আপনার মূলত নৌ সেক্টর, অর্থাৎ 10 নং অন্তর্ভুক্ত। ঠিক আছে, কিন্তু মংলা সহ বাগেরহাট, খুলনা ছিল কিন্তু আপনার কখনো 8 কখনো 9। সো বুঝতেই পারছেন সেক্টরের বিষয়টা তো আপনার মনে রাখতে হবে। তাহলে মুক্তিযুদ্ধ 10 নং সেক্টর কি ছিল? সমগ্র বঙ্গোপসাগর প্লাস চট্টগ্রাম সমুদ্র বন্দর এবং মংলা সমুদ্র বন্দর ছিল এই 10 নং অন্তর্ভুক্ত। ঠিক আছে, মুক্তিযুদ্ধে যশোরটা কি? আচ্ছা, মুক্তিযুদ্ধে যশোর ছিল প্রথম শত্রুমুক্ত জেলা। ঠিক আছে, মুক্তিযুদ্ধে যশোর ছিল প্রথম শত্রুমুক্ত জেলা, যেই জেলায় নেতৃত্ব দেন হচ্ছে আপনার আমাদের দেশের প্রথম যিনি বীর বিক্রম, তিনি হলেন কর্নেল শহীদ নাজমুল হুদা। কি বলতো? কর্নেল নাজমুল হুদা অথবা MN হুদা। ইনি হলেন প্রথম শত্রুমুক্ত জেলা যশোরের নায়ক, এবং যার ডান হাত ছিল সিপাহী, আচ্ছা আমাদের বীর শ্রেষ্ঠ ছিল একজন, ওনাকে সেভ করতে যেয়ে তিনি হচ্ছে নিহত হন। তার নাম ছিল হচ্ছে আপনার, আচ্ছা মেহেরপুরে কে নিহত হন মনে আছে কিনা আপনাদের? আচ্ছা, এটা হলো তাহলে যশোর। ঠিক আছে, যশোরের ভূমিকা মনে রাখবেন। প্রথম শত্রুমুক্ত জেলা গাজীপুর। গাজীপুর থেকে প্রথম প্রতিরোধ শুরু হয়। ঠিক আছে, আচ্ছা মেহেরপুর ছিল মোটামুটি যুদ্ধের সময়ে মোটামুটি শত্রুমুক্ত, মানে এখানে পাকিস্তানের খুব বেশি একটা যুদ্ধ হয়নি বিধায় এই বাংলাদেশের যেই প্রবাসী সরকার, এই প্রবাসী সরকার শপথ গ্রহণ করে হচ্ছে আপনার এই মেহেরপুর জেলার, তখনকার কিন্তু মেহেরপুর জেলা ছিল না, তখন জেলা ছিল মূলত কুষ্টিয়া। এই কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার, বর্তমানে মেহেরপুর জেলার আবার সীমান্তবর্তী একটি জায়গার নাম হলো মুজিবনগর। এই মুজিবনগরে হচ্ছে আপনার, মুজিবনগর তখন নাম ছিল না, তখন নাম ছিল হচ্ছে আপনার বৈদ্যনাথতলা। এই বৈদ্যনাথতলার আমবাগানের নাম হয়ে গেল মুজিবনগর, যেহেতু মুক্তিযুদ্ধের প্রধান ব্যক্তি বঙ্গবন্ধু, সো তার নামে করা হলো মুজিবনগর। ঠিক আছে, এটা হলো মুজিবনগর। আচ্ছা, এখন দেখেন কলকাতা। মুক্তিযুদ্ধে কলকাতার ভূমিকাটা কি? কলকাতা হচ্ছে কলকাতার 8 নং থিয়েটার রোড। কয় নং? 8 নং থিয়েটার রোডের অরবিন্দ ভবনের নাম হচ্ছে কি? অরবিন্দ ভবন।
আচ্ছা, অরবিন্দ রাও ছিল হচ্ছে ব্রিটিশ ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম একজন বিপ্লবী, নাম হচ্ছে অরবিন্দ ভবন। এই অরবিন্দ ভবনটা মূলত হচ্ছে অরবিন্দর জন্ম, অর্থাৎ অরবিন্দ একজন স্বাধীনতার নায়ক ভারতের। এই অরবিন্দর মামা বাড়ি ছিল হচ্ছে এই ভবনটা, এবং সেই ভবনটা ছিল মূলত 8 নং থিয়েটার রোড, যেটি হচ্ছে বর্তমান শেক্সপিয়ার রোড। বর্তমান কি রোড? শেক্সপিয়ার রোড। তাহলে বর্তমান শেক্সপিয়ার রোডের অরবিন্দ ভবনে, অর্থাৎ তৎকালীন 8 নং থিয়েটার রোড, এখানে হচ্ছে আপনার বাংলাদেশের অস্থায়ী সচিবালয় ছিল, অর্থাৎ এখান থেকে হচ্ছে বাংলাদেশের অস্থায়ী সরকার পরিচালিত হতো। ঠিক আছে, এবার আসি আমরা রাজশাহীতে। আচ্ছা, মুক্তিযুদ্ধের রাজশাহী ছিল সম্ভবত 7 নং, না? হ্যাঁ, মুক্তিযুদ্ধের রাজশাহী ছিল 7 নং সেক্টরের অধীনে। 7 নং সেক্টরের অধীনে, তাই না? বুঝতেই পারছেন। এবং এই সেক্টরে কিন্তু আপনার সবথেকে বেশি সেক্টর কমান্ডার ছিল 3 জন, অর্থাৎ এই সেক্টরের যে প্রথম সেক্টর কমান্ডার ছিল মেজর নাজমুল হক। নাম ছিল কি? মেজর নাজমুল হক। ইনি কিন্তু যুদ্ধ চলাকালীন মৃত্যুবরণ করে, তবে মুক্তিযুদ্ধের না। উনি হলেন এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্প যাওয়ার পথে, এই ভারত তখন তো বাংলাদেশের সড়ক ইউজ করা যেত না, উনি হচ্ছে এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্পে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় হচ্ছে আপনার নিহত হন যুদ্ধের একেবারে মাঝখানেই মেজর নাজমুল হক। ঠিক আছে, এবং যে কারণে হচ্ছে এখানে সেক্টর কমান্ডার চেঞ্জ হয়ে আরও 2 জন এসে পরবর্তীতে সবথেকে বেশি সেক্টর কমান্ডার ছিল এই 7 নং সেক্টরে, এবং প্রথম ছিল হচ্ছে মেজর নাজমুল হক। এখন এখানে একটু বলে রাখা দরকার, আপনারা জানেন যে এই চাঁপাইনবাবগঞ্জের দিকে নিহত হন, তো চাঁপাইনবাবগঞ্জের একেবারে সীমান্তবর্তী একটি বন্দর আছে, আপনারা জানেন, যাদের বাড়ি আছে ওখানে বুঝতে পারবেন। এটি হচ্ছে আপনার ছোট সোনা মসজিদ স্থলবন্দর। ঠিক আছে, এই ছোট সোনা মসজিদে এখানটা মসজিদ আছে, নাম হচ্ছে ঐতিহাসিক ছোট সোনা মসজিদ। এইখানে হচ্ছে আপনার এই মেজর নাজমুল হকের কবর। এখানেই কবর হচ্ছে আপনার আরেকজন বীরশ্রেষ্ঠ, ইনি হচ্ছেন বীরশ্রেষ্ঠ না, কিন্তু ইনি হলেন আপনার মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার। আর এনার কবরের পাশেই কবর হচ্ছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। কার কবর? ক্যাপ্টেন মহিউদ্দিন, এটা আমি দেখে আসছি। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবরের পাশেই হচ্ছে মেজর নাজমুল হকের কবর, কারণ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হয়তো জানছিল তিনি মারা যাবেন, এবং তিনি বলে গেছিলেন মৃত্যুর আগে যে আমার কবরটা যেন ওর কবরের পাশে হয়। ঠিক আছে, এবং এখানেই হচ্ছে আপনার কবর। এই ছোট সোনা মসজিদের প্রান্তরে কবর হচ্ছে আপনার বিখ্যাত বাংলার একসময় বিখ্যাত সুলতান, নাম হচ্ছে সুলতান, ওনার জন্য কি, ফখরুদ্দিন মোবারক শাহ না কার জন্য কবর আছে এখানে, নাকি মোবারক শাহ, আলাউদ্দিন হোসেন শাহ, সরি ভুল বললাম, আলাউদ্দিন হোসেন শাহ। আপনারা ইতিহাসে নাম জানেন, আলাউদ্দিন হোসেন শাহী বংশের অন্যতম রাজা। এই আলাউদ্দিন হোসেন শাহ প্লাস মেজর নাজমুল হক প্লাস ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, এই 3 জনের কবর একেবারে পাশাপাশি, ঐতিহাসিক কবর। ঠিক আছে, আচ্ছা, এটা আমরা মনে রাখবো। এবার একটু আসি আমরা ঢাকা। দেখেন, মুক্তিযুদ্ধের ঢাকা শহর ছিল মূলত 2 নং সেক্টরে, এবং এই 2 নং সেক্টরের কমান্ডার ছিলেন যিনি ব্যক্তি, তিনি হলেন 2 জন বিখ্যাত ব্যক্তি। একজন হচ্ছে মেজর বা পরবর্তীতে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। ঠিক আছে, আর হচ্ছে এটিএম হায়দার, নামটা খুবই সুন্দর। দেখেন, এই ব্যক্তি কিন্তু মুক্তিযুদ্ধের অন্যতম একজন কম বয়সী সেক্টর কমান্ডার। আপনি জানেন কি না, মেজর এটিএম হায়দারের বয়স তখন ছিল মাত্র 24 বা 25 বছর হবে। এবং বলে রাখা দরকার, তিনি শুধু একাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি, তার ছোট বোন ছিল ডাক্তার, এবং সেই ব্যক্তির এনার বোনের নাম কি বলুন তো? মেজর এটিএম হায়দার এই সেক্টরে যুদ্ধ করে, এবং সেক্টরে ছিল সেক্টর কমান্ডার, এবং এই এটিএম হায়দারের বোনের নাম হচ্ছে ক্যাপ্টেন সেতারা। আপনারা জানেন কি না ক্যাপ্টেন সেতারা? এই ক্যাপ্টেন সেতারাকেও মুক্তিযুদ্ধে যেহেতু আপনার ওই মুহূর্তে ইনি ছিল ডাক্তার, কিন্তু মনে রাখতে হবে ডাক্তার ক্যাপ্টেন সেতারা, মনে রাখবেন ডাক্তার ক্যাপ্টেন সেতারা। আপনারা জানেন যে ইনি হলেন এটিএম হায়দারের বোনের নাম। ঠিক আছে, এবং এই ক্যাপ্টেন সেতারা কিন্তু বাংলাদেশের একজন খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা। বলেন তো তার খেতাবের নাম কি? আচ্ছা, ক্যাপ্টেন সেতারা
এবং তারামান বিবি, এই দুইজন হলেন আমাদের মুক্তিযুদ্ধের নারী বীর প্রতীক। কি বলেন তো? বীর প্রতীক, ঠিক আছে। এবং দেখেন যে এই এটিএম হায়দার এবং খালিদ মোশাররফ এনাদের এই 2 নং সেক্টর থেকে অর্থাৎ ঢাকা থেকে আরেকটি এখান থেকে একটি মানে সুইসাইড স্কোয়াড চালু হয় এবং এনাদের নেতৃত্বে হচ্ছে আপনার এই সুইসাইড স্কোয়াডটি নাম হয় হচ্ছে ক্র্যাক প্লাটুন। কি বলুন তো? বলা হয়েছে ক্র্যাক প্লাটুন, নাম কি জানো? আচ্ছা, ক্র্যাক প্লাটুন এটি কিন্তু তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তৎকালীন বুয়েটের কতিপয় মেধাবী ছাত্ররা তৈরি করছিল হচ্ছে এই সংগঠনটি। সরি, এটা হচ্ছে সুইসাইড স্কোয়াড ছিল। এই ক্র্যাক প্লাটুনটা হচ্ছে আপনার বানানটা ভুলে গেছি। আচ্ছা, ক্র্যাক প্লাটুন, ঠিক আছে। ও কয় র, সরি, হ্যাঁ, ক্র্যাক প্লাটুন, ঠিক আছে। এই ক্র্যাক প্লাটুন কিন্তু আপনার 2 নং সেক্টরের ছিল একটা সুইসাইড স্কোয়াড। আচ্ছা, ক্র্যাক প্লাটুন মূলত কি? এটা হচ্ছে একটি সুইসাইড, একেবারে যে কোনো রিস্ক নিবে, সুইসাইড স্কোয়াড, ঠিক আছে। এই সুইসাইড স্কোয়াডটি গড়ে তুলছে যারা, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের দেশের একজন বিখ্যাত সাহিত্যিক এবং বুদ্ধিজীবী জাহানারা ইমামের সন্তান শহীদ রুমি। এখানকার উল্লেখযোগ্য অন্য সদস্যরা হচ্ছে, এবং জানেন যে আপনারা এই শহীদ রুমিকে নিয়ে জাহানারা ইমাম যেই উদ্বেগের কথা প্রত্যেকদিন লিখতো, ডায়েরি লিখতো, সেই ডায়েরিটি কিন্তু আমাদের ইতিহাসের একটি বিখ্যাত সম্পদ এবং তার নাম হলো কি? সেটা কি বলতো? 71-এর দিনগুলো, নাকি, তাই না? হ্যাঁ, 71-এর দিনগুলি। আচ্ছা, এটার লেখককে জাহানারা ইমাম। এটা হচ্ছে এই জাহানারা ইমামকে, ইনি হলেন শহীদ রুমির মাতা, ঠিক আছে, মনে রাখতে হবে। শহীদ রুমির মা হচ্ছে জাহানারা ইমাম, যেই ব্যক্তি হচ্ছে নিজে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে, তার সন্তানকে মুক্তিযুদ্ধে পাঠাইছে এবং তার হাজব্যান্ডকেও মুক্তিযুদ্ধে পাঠাইছে। এবং তিনি কিন্তু এই যে হাজব্যান্ড মুক্তিযুদ্ধে গেছে, ছেলে মুক্তিযুদ্ধে গেছে, এবং তা নিয়ে একজন নারীর যে উদ্বেগের কথা, ছেলে এবং স্বামী সব থেকে প্রিয় জিনিস, এই দুইটা প্রিয় জিনিসকে মুক্তিযুদ্ধে পাঠিয়ে তিনি যে প্রত্যেক দিন যে উদ্বেগের কথা লিখতেন, সেইটাই হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের পরবর্তীতে সেই ডায়েরিটাই একটা বিখ্যাত সম্পদ, নাম হচ্ছে 71-এর দিনগুলি, ঠিক আছে। যদিও শহীদ রুমিকে হারাতে হয়েছে জাহানারা ইমামকে, আপনারা জানেন। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকজন ব্যক্তির নাম আসবে, সেটা হচ্ছে আপনার আজাদ, শহীদ আজাদ। আপনারা জানেন যে এই আজাদকে নিয়ে আনিসুল হকের একটা উপন্যাস আছে মা। আজাদও কিন্তু মুক্তিযুদ্ধে নিহত হয়েছে। আজাদের মা ভাত খেত না, এরপরে জানেন কি না আপনারা? আজাদ ভাত খাওয়ার চাইছিল, পরবর্তীতে সে ভাত খেতে পারেনি, তার আগেই সে মারা গেছে। সো এই আজাদকে নিয়ে আনিসুল হকের একটা বিখ্যাত উপন্যাসের নাম হচ্ছে মা। কি বলেন তো? মা, নাকি আজাদের মা, কি যেন একটা হবে এরকম, আজাদ, ঠিক আছে। আচ্ছা, এই ক্র্যাক প্লাটুনের অন্যতম একজন সদস্য ছিল হচ্ছে বর্তমান আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার, তার নাম হচ্ছে আপনার মোফাজ্জল চৌধুরী মায়া। ইনি কিন্তু ক্র্যাক প্লাটুনের অন্যতম একজন সদস্য। এখন এদের কাজ কি ছিল? আপনারা জানেন যে এরা যে কোনো মুহূর্তে জীবন দিতে প্রস্তুত, এরকম একটা ইয়ার নাম হচ্ছে আপনার সুইসাইড স্কোয়াড। এটা গঠন করছিল হচ্ছে আপনার এই খালিদ মোশাররফ এবং এটিএম হায়দার। এর কাজ ছিল এই দেশে এই শহরের মধ্যে বড় বড় স্থাপনায় আক্রমণ করা, যেখানে পাকিস্তানিরা মূলত হচ্ছে আপনার ঘাঁটি কেটে বসে আছে। এর মধ্যে একটা উল্লেখযোগ্য স্থান ছিল হচ্ছে বর্তমান হোটেল ইন্টারকন্টিনেন্টাল। এটা ছিল পাকিস্তান এবং বাংলাদেশের রাজাকারদের একটা বড় আখড়া। এখানে বসে তারা প্রত্যেকদিন কিন্তু মদের আড্ডা বসাতো, ঠিক আছে। এবং এরা হচ্ছে এই হোটেল ইন্টারকন্টিনেন্টাল, পরবর্তী রূপসী বাংলা, এই হোটেলটি হচ্ছে আক্রমণ করছিল অর্থাৎ পাকিস্তানিদের। এবং মুক্তিযুদ্ধের সময় হচ্ছে আপনার এই ইয়াটা ছিল কন্টিনেন্টাল হোটেল ছিল মূলত হচ্ছে আপনার একটি নো ফ্লাই জোন, নো ওয়ার জোন, বুঝতে পারছেন কিনা? এখানে কোনো যুদ্ধ হবে না, মানে যুদ্ধের বাইরের একটি জায়গা ছিল, বাট তারপরেও কিন্তু এখানে আক্রমণ করছিল এই ক্র্যাক প্লাটুনের সদস্যরা, বুঝতে পারছেন কিনা? এবং সেখানে কিন্তু অনেক বিদেশি সাংবাদিকও ছিল। এই হোটেলটার ভূমিকা নেতিবাচক এবং ইতিবাচক দুইটাই, কারণ এখানে বসেই কিন্তু মুক্তিযুদ্ধের প্রথম যে সংবাদটা পরিবেশন করে বহির্বিশ্বে, সেটা কিন্তু এই হোটেলে বসেই মানে করা হয়েছিল, কারণ এটা ছিল একটা নো ওয়ার জোন হিসেবে।
যা হোক, অনেকক্ষণ হয়তো হয়ে গেল আজকে, আমাদের মনে হয় প্রায় 2 ঘন্টা হয়ে যাচ্ছে। আপনারা বোরিং হচ্ছেন কি না? আর মুক্তিযুদ্ধের এই কথাগুলো আসলে একটু সেন্সিটিভ বিষয়, এখানে বলতে গেলে ভুল হয়ে যেতে পারে। অনেক সময় সাল তারিখ ব্যক্তির নামের জায়গা ভুল হয়ে যেতে পারে, এটা একটা ইতিহাস বিকৃতির পর্যায়ে পড়ে। সো এটা পড়ানো অনেক কঠিন, তারপরে আমি চেষ্টা করছি। বাট ফেসবুক মনে হয় এটাকে খুব বেশি ভালোভাবে নিচ্ছে না, আই এম শিওর। কারণ এখানে পাকিস্তানিদের একটা হেয় করা হয়, এটাকে হয়তো ভালো চোখে নিচ্ছে না। কারণ এখানে একটা বিষয় থেকে যায়, সেটা হচ্ছে ফেসবুক এটাকে কমিউনিটি স্ট্যান্ডার্ড হিসেবে দেখে। যা হোক, না দেখুক এটা চাই, এই জন্য দীর্ঘায়িত করবো না। আর আপনারা এই ধারাবাহিক ঘটনাগুলো চাইলে একটু নোট করে নিতে পারেন, ঠিক আছে? মোটামুটি একটা আপনাদের ভিতরে একটা ছবি আঁকা হয়েছে কিনা মুক্তিযুদ্ধের, আমি চেষ্টা করছি। একেবারে আলোচনা করলাম এই মুহূর্তে প্রি লিবারেশন পিরিয়ডটা। লিবারেশনের ভিতরে কিন্তু যুদ্ধের ভিতরে কিন্তু আমি এখন যাইনি। ওকে, 26শে মার্চ থেকে শুরু হলো যে প্রতিরোধ, সেই প্রতিরোধে কিন্তু আমি এখনও আপনাদের যাইনি। তো আজকে আমরা প্রি লিবারেশন পিরিয়ড থেকে আলোচনা করলাম। আর যারা বেশি জানতে চান তারা হচ্ছে আমার কোর্সে অংশগ্রহণ করতে পারেন। অর্থাৎ আমার যে কোর্স আছে সেটা হচ্ছে 2000 টাকার কোর্স। সেখানে হচ্ছে আপনার কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল ফ্রি পাবেন। আর মুক্তিযুদ্ধ নিয়ে পড়তে হলে এর থেকে বিকল্প বই আর নেই, এত সুন্দর করে আলোচনা করে আপনি কোথাও পাবেন না। সো আপনারা কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল বইটি পড়ুন, এবং এই বইটা ইনশাল্লাহ আপনাদের 43তম বিসিএস লিখিত 44তম প্রিলিমিনারি উভয় জায়গায় হেল্প করবে, ঠিক আছে? সো আপনারা, এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স না, আবার কেউ ভুল বুঝবেন না, শুধুমাত্র সাম্প্রতিক না। এখানে সাম্প্রতিক মাত্র 10 থেকে 15% বা 20% হবে, আর বাকি প্রায় 80 বা 85%ই কিন্তু আপনার বেসিক আলোচনা, একেবারে অথেন্টিক বেসিক আলোচনা, যেগুলো আপনার দরকার। এবং এই বইয়ের কিছু হিডেন বিষয় আছে যেগুলো আমি কখনো খোলস করি না, এবং সেই বিষয়গুলো থেকে হচ্ছে আপনার প্রতি বছর প্রশ্ন হয়ে থাকে। বাট আমি একটু প্রতি বছর যোগ করি এমন এমন বিষয় যেগুলো থেকে আপনি পাবেনই। যদি কোনোভাবে আপনার প্রশ্ন স্লিপ হয় তাহলে আপনাকে হেল্প করবে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল। তো যা হোক, আপনারা আজকে এখানে শেষ করছি। আর আপনার বইটা সবাই কিনবেন, আমরা রেগুলার পরীক্ষা নেব, এখান থেকে ক্লাস শুরু হবে। আমাদের 1 তারিখের পর থেকে আমরা রেগুলার এখান থেকে এক্সাম শুরু করব। তার আগে বইটা সবার হাতে পৌঁছাক, আমি এটা চাই। তো আজকে আমি আর দীর্ঘায়িত করবো না, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে এবং এই ক্লাসের এবং পরীক্ষায় স্বাগত জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।